যার উপস্থিতি তোর জন্য কাল হয়ে দাঁড়ায়, শেষে কিনা তার বুকে নিজেকে আড়াল করলি। নির্লজ্জ বেলাচ্চা মেয়ে। সপ্তদশীর কর্ণকুহরে পৌঁছালে অপ্রিয় মানুষটার দারাজ কণ্ঠ নিচ থেকে শূন্যে তুলে এখন কেমন ঠেস মেরে মেরে কথা বলে যাচ্ছে দেখো। লোকটার ভাবখানা দেখে মনে হচ্ছে মাহি বুঝি নিজে থেকে তার করে উঠতে চেয়েছে, অথচ ঘটনার সম্পূর্ণ উল্টো। মাহি তৎক্ষণাৎ যুবকের চওড়া বুক থেকে মাথা উঠিয়ে ঘাড় তুলে তাকায়। সরু চোখে মাস্ক পরিহিত মানুষটার আড়ালে থাকা মুখাবয়বে খানিক্ষণ তাকিয়ে থেকে হতবিহ্বলের ন্যায় প্রশ্ন ছুড়ল, আপনি রাক্ষস? ভ্রুগুটায় মুগ্ধ, কপালে ফেলল গোটা কতক বিরক্তির ভাঁজ। বাদামি চোখ দুটো বোধহয় বিরক্তিতে তীক্ষ্ণ হলো পরক্ষণে। অতপর কোনরূপ বলা কওয়া ছাড়াই মুখাবয়বের একরাশ বিরক্তির তিক্ততা নিয়ে বেয়াদব ছেলে ঘটায় আরেক কাণ্ড। বুকের কাছে ঝুলতে থাকা মাহির কোমর বরাবর চেপে রাখা শক্তপোক্ত হাতটা তার আচমকাই ঢিলে হলো। ঘটনা আকস্মিকতায় হতবিহ্বল মাহি। তার সামলাতে না পারে হুট করে ছিটকে পড়ল পাপড়িময় জমিনে। তৎক্ষণাৎ পুরনো কোমরের ব্যথা মাথাচাড়া দিয়ে উঠতেই বেচারি ঠোঁটের ফাঁক গড়িয়ে অস্ফুটে বেরিয়ে আসে এক চিলতে ব্যথাতুর শব্দ। চোখ মুখ কুচকে এক হাতে কোমর টলছে মাহি। সম্মুখে পাহাড়ের ন্যায় শটানভাবে দাঁড়িয়ে আছে মুগ্ধ। তার মধ্যে তেমন কোনো হেলদোল নেই, নেই মেয়েটার প্রতি বিন্দু মাত্র উদ্বেগ। সে উল্টো নিজের হাতে থাকা রিভলভারটা এগিয়ে নিয়ে আসে নিজ ঠোঁটের কাছে। কুচকুচে কালো রঙা বন্দুকটার নল দিয়ে বেরোচ্ছে ধোয়ার কুণ্ডলী। মুখের পাতলা আবরণী মাস্কের আড়াল থেকেই বন্দুকের নল বরাবর জোরালো ফুঁক বসায় মুগ্ধ। হাত ঘুরিয়ে ফের বন্দুকটা নিজের কোমরের পিঠে গুজতে গুজতে কঠিন গলায় বলল, প্যালেসে তো জায়গা থাকা সত্ত্বেও এখানে মরতে এলি কেন? মুখ কুচকায় মাহি। একে তো কোমরে ব্যথাটা বেড়েছে, তার উপর লোকটার এমন ঠ্যাস মারা কথাবার্তা। মেয়েটা ভারী বিরক্ত হলো এ পর্যায়ে। চোখে মুখে একরাশ বিরক্তিকর ঝাঁজ টেনে তেতো মুখে শোধার, আপনাকে কে বলেছে আমি এখানে মরতে এসেছি? আমি ঘুরতে এসেছি। তবে আপনার তো আবার আমার সুখ শান্তি সহ্য হয় না। যেখানে যাব সেখানেই হাজির হবেন কাল হয়ে, এই যেমন এখনো হলেন। দাঁত খিঁচল মুগ্ধ। মেয়েটা এত মার খায় তার হাতে, তারপরও ওর কথাবার্তায় বিন্দুমাত্র ঝাঁজ কমে না। এর জায়গায় অন্য কেউ হলে দ্বিতীয়বারের মনস্টারের সামনে মুখ খুলে কথা বলার সাহস করতো না। অথচ মেয়েটাকে দেখো, দিব্যি মুখে খই ফুটছে তার। মুগ্ধ দাঁত কিরমির করতে করতে হালকা ঝুঁকে দাঁড়ালো মাহির দিকে। ভীষণ রাগ নিয়ে তৎক্ষণাৎ এক হাতে টান মেরে নিজের মুখ থেকে মাস্কখানা উন্মুক্ত করে হিস হিসিয়ে বলতে লাগলো, বিড়ালের হাড্ডি খেয়ে দুনিয়ে এসেছিস নাকি নির্লজ্জ মেয়ে? এত মারি তারপরও শিক্ষা হয় না, তাই না? ভয় পেল না মাহি। মনের মধ্যে আজ কোথা থেকে এক আকাশ সম সাহস পেল কে জানে। সে উল্টো মুখ ঝামটি মেরে বলে ওঠে, না, শিক্ষা হয় না, আর হবেও না। মেজাজ এখন বিপদ সীমার বাইরে যাচ্ছে ক্রমশ। মুগ্ধ নামক ভয়াল যুবকের বাদামি চোখ জোড়া লাল হচ্ছে ধীরে ধীরে। সে এক মুহূর্তে চোখ দুটো বুঝে নিয়ে হিস হিসিয়ে ফের বলল, কথাবার্তা লিমিটে রেখে বল। মাহি শুনল না। মুগ্ধ যদি হয় 10 আনা, সে হয়েছে আজ 12 আনা। গলায় একরাশ ভয়হীন ঝাঁজ ঢেলে পরক্ষণেই বলল, বলবো না, বলবো না, বলবো না। কি করবেন? কথাটা শেষ হলো না মাহির, নাকি তার আগেই নরম সরম গাল বরাবর সপাটে বসলো এক চর। চরের তীব্রতা আজ বেশি ছিল মনে হচ্ছে। মাথাটা কেমন ঝিম ধরে গেল মেয়েটার। চোখের সামনে সবটা এখনো ঝাপসা। গরম হয়ে যাওয়া বাম গালটায় আলগোছে হাত চলে গেল মাহির। ইস, গালটা বুঝি ব্যথায় ছিঁড়ে যাচ্ছে তার। মাহি কিয়ৎক্ষণ চুপ থাকলো। সম্মুখে রূঢ় মানব রাগে গজগজ করতে করতে শটান হয়ে দাঁড়াতেই মাহি ঘটায় আরেক কাণ্ড। গালের পাশে হাত রেখে চোখ মুখ কুচকেই চেঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এটাই তো পারবেন। কথা না পারলে হাত চালাবেন। দ্বিতীয় চটটা বসেছে ডান গালে। আগের তুলনায় যার জোর ছিল দ্বিগুণ। বেচারি মাহি এবার গালের ব্যথায় ফুপিয়ে ওঠে কেমন। মুখ থেকে যেন আওয়াজ না বেরোয় সেজন্য ঠোঁট কামড়ে ধরেছে নিজে। এদিকে তার অমন হাব ভাব তিতি বিরক্ত মুগ্ধ। তখনই এগিয়ে এসে খামচে ধরল মাহির কণ্ঠা। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকায় মাহির, তবে কণ্ঠ ফুলে বেরোয়নি তেমন শব্দ। মুগ্ধের কঠিন মুখটা তার একদম নিকটে। চোখে মুখে আছড়ে পড়ছে মুগ্ধের পরম নিঃশ্বাসের ঝাপটা। মাহির চোখে মুখে নিভু নিভু কান্নায় ভরে গেছে কার্নিশ। যেন একটু টোকা দিলেই হড়বড়িয়ে বেরোবে অশ্রুকণার দল। আশ্চর্য হলেও সত্যি মুগ্ধ আজ মোটেও তাকায়নি মেয়েটার চোখের দিকে। তাকিয়ে থোড়াই নিজেরকে অশান্ত বানাবে পরিপাটি যুবক। তার এক মুহূর্তের রাগে মাথার তালু জ্বলছে। পারছে না এক আছাড়ে মেয়েটিকে মেরে ফেলতে। সে কেমন ঝলমল কণ্ঠে গর্জন তুলে বলল, ঠোঁটের আগে জিভ চলে তোর, তাই না? ঠিক আছে, দেখি তোর জিভটা কত বড়। বলেই মাহির কণ্ঠা ছাড়ে মুগ্ধ। পর মুহূর্তে এক হাতে চট করে চেপে ধরে মাহির নরম চোয়াল।
আহারে, মুগ্ধের এমন শক্তপোক্ত হাতের থাবায় মুষড়ে যাচ্ছে বেচারির নরম চোয়াল। এই বুঝি চোয়ালটা ভেঙে গুড়িয়ে পড়ো নিচে। মাহি কোকিয়ে যাচ্ছে দেয়ালে চোয়ালের ব্যথায়, হাত দুটো সামনে নিয়ে অহেতুক ঠেলে যাচ্ছে মুগ্ধকে। তবে মুগ্ধ কি আর সরে? সে তো ঠায় নিজ জায়গায় দাঁড়িয়ে, মেয়েটার উপর হালকা ঝুঁকে দাঁড়িয়ে। তখনই নিজের বা পায়ের লম্বা জুতোর পেছনের ভাঁজ থেকে বের করে আনে পুরাতন ব্রিটিশ সৌর্যের কারুকাজ খচিত একখানা চাকু। মাহি থমকায়, চোখ দুটো বড়সড় করে তাকিয়ে রয় এক পরক। কলিজাটা তার তখনই ছড়াৎ করে উঠল যখন দেখল মুগ্ধ নিজের ধারালো দাঁতের সাহায্যে একটানে চাকুর গা থেকে খোলসটা টান দিয়ে সরিয়েছে। মাহি হকচকায়। মুগ্ধ তার মুখের দিকে চাকুটা এগিয়ে আনছে, ক্রমশ হিংস্র কণ্ঠে বারবার বলে যাচ্ছে, দেখি তোর জিপটা কত বড়, খুব চলে তাই না? আজকে ওর বরাবরের ইতি টানবো। নে মুখ খোল, ফজিল মহিলা। মাহির আত্মাটা বুঝি এখনই শরীর থেকে ফুস করে বেরিয়ে যাবে। এই লোক কি মানুষ না আর কিছু? সে তো ভেবেছিল লোকটা বোধহয় তাকে ভয় দেখাবে, তবে সে যে এইভাবে সত্যি সত্যি জিভ কেটে ফেলতে উদ্যত হবে তা থোড়াই জানতো মেয়েটা। মাহি ক্রমাগত হাত জোর করছে, মুখ খোলার সাহস পাচ্ছে না বেচারি। বারবার মুগ্ধকে ইশারায় বোঝাচ্ছে, আর মুখে মুখে তর্ক করবো না, দরকার পড়লে কথাই বলবো না, প্লিজ আমার জিভ কাটবেন না। কিন্তু মেয়েটা তেমন একাধিক অনুনয় বিনয়ে একটুও টলল না জনাব। উল্টো হাতের জোর বাড়ালেন বেশ। মাহির চোয়াটা শক্ত করে চেপে ধরে বাধ্য করতে লাগলো মুখ খুলতে। এক পর্যায়ে চোয়ালের তীব্র ব্যথা সইতে না পেরে ঠিকই মুখ খুলল মাহি। এই ফাঁকে চট করে মেয়েটার মুখের ভেতর আঙুল ঢুকিয়ে জিভ টেনে ধরে মুগ্ধ। মাহির চোখ দুটো এবার বোধহয় ফেটে বের হবে বাইরে। শরীরে বইতে থাকা তীব্র ঝংকারে দুর্বল মেয়েটা। এদিকে মুগ্ধের ঠোঁটের কোণে এক টুকরো পৈশাচিক হাসি স্পষ্ট। চোখ দুটো বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ। তার দৃষ্টি আপাতত মাহির লালচে গোলাপি জিভের দিকে নিবদ্ধ। ধরে রাখা ধারালো চাকুটা কেমন ঝিরিক দিচ্ছে চোখ বরাবর। ধীরে ধীরে চাকুটা মাহির জিভের দিকে এগোতে ভয়ে তটস্থ মাহি চোখ উল্টে জ্ঞান হারায় তৎক্ষণাৎ। মুগ্ধ মুখ বাঁকায় বিরক্তিতে। অচেতন মাহির চোয়াল ছেড়ে দিতেই মেয়েটা কেমন লুটিয়ে পড়ো গোলাপি আভায় ছেয়ে থাকা ফুলের জমিনে। মুগ্ধ বিরক্তি নিয়েই তাকায় মেয়েটার পানে। পাপড়িময় জমিনে লুটিয়ে আছে মাহি। পরনের কালো রঙা ফ্রকটাই খুব খারাপ না দেখালেও তাকে এই মুহূর্তে কেন যেন খুব একটা চোখে ধরেনি মুগ্ধে। ছেলেটা কেমন দাঁত খিচে বিড়বিড়িয়ে আওড়ালো, ভঙ্গিমা ভালোই জানে বান্দির মেয়ে। পান থেকে চুন খুসলেই যখন তখন জ্ঞান হারাবে, যত সব নাটক। কত শত গাল মন্দ করে যাচ্ছে বেচারিকে, অথচ বেচারির কি দোষ? সে যে তাকে এত ভয় দেখালো তা কি একবারে চোখে পড়েনি যুবকের? তাছাড়া পড়বেই কিভাবে? প্রদীপ কি কখনো নিজের তলানিতে থাকা অন্ধকার দেখে? ঠিক তেমনি মুগ্ধও দেখল না নিজের দোষ। সে উল্টো শক্ত চোয়ালে নিজের হাতে থাকা চাকুটা ফের হাতের মাঝে নাড়াতে লাগলো। ঠিক তখনই সে তাই হন্তদন্ত পায়ে আগমন ঘটল সিদের। বেচারা দু কদম পিছিয়ে এসে দাঁড়ালো মুগ্ধের মাথাটা নুইয়ে রেখে ভয়ার্ত কণ্ঠে কুনিশ জানিয়ে বলল, দবরি ভেচের মস্তার। শুনল মুগ্ধ। তৎক্ষণাৎ পেছনে ফেরার অভ্যাস নেই তার। হাতের চাকুটা নাড়িয়ে না চড়িয়ে দেখতে দেখতে হঠাৎ শান্ত অথচ নিরেট কণ্ঠে বলল, উমরাভিয়া ভিরাসায়ুত ক্রিলিয়া পেরেদ স্ম্যার্তিউ। ভরকায় স্থিত। মাথাটা নুইয়ে রেখে বোধগম্যহীনের ন্যায় কেবল ছোট স্বরে জবাব দিল। দ্য পাঝাল উস্তা মস্তার। কথাটা বলতে দেরি অমনি সিরের ডান পাশের বুক বরাবর সজরে বসল ধারালো চাকুর তীক্ষ্ণ ডগা। ঘটনার আকস্মিকতায় হতবাক সের। তখনই বুকের ব্যথায় মুষড়ে গিয়ে দু হাত দিয়ে চেপে ধরে বুক। এদিকে তার বুক বরাবর ধীরে ধীরে চাকুটা আর একটু ঠেলে দিচ্ছে মুগ্ধ। ছেলেটার বুকের নরম অংশ ছেদ করে ক্রমান্বয়ে পাঁজর চিরে ভেতরে ঢুকছে মনস্টারের পছন্দের অস্ত্রটা। ব্যথায় মাত্রাতিরিক্ততায় আর দাঁড়িয়ে থাকার জোর পায়নি সিরের পা দুটো। তারা হুট করে হাঁটু গেড়ে বসে পড়ল জমিনে। সিড আর্তনাদ করছে, ওর মুখ দিয়ে কাশির সাথে সাথে বেরোচ্ছে লহু। অথচ নির্দয় নিষ্ঠুর মানব মুগ্ধের তা দেখে একটুও মায়া হলো না। সে নিজেও হালকা ঝুঁকে দাঁড়ালো সিদের সামনে। মুখাবয়বে কঠিন ভাব ছেয়ে গেছে মনস্টারের। বাদামি চোখ দুটো রং পাল্টেছে রক্ত লালে। ফর্সা মুখখানায় সে কি ভয়ঙ্কর অবস্থা। দৃঢ় চোয়ালের কটমট ধ্বনি স্পষ্ট কানে যাচ্ছে সিদের। মুগ্ধ হাতে জোর বাড়ালো, অতপর খপ করে এক শব্দ তুলে চাকুর অর্ধেকটা ঢুকে গেল সিদের বুকের ডান পাশে। বেচারা সিদের রক্তে হাত মেখে গেছে মুগ্ধের, অথচ সে থামছে না তবু। উল্টো ভীষণ রাগে হিসহিসিয়ে বলল, আমার শিকারের উপর একচ্ছত্র আধিপত্য এবং অধিকার কেবল আমার। হোক সেই শিকার আমার পছন্দের কিংবা অপছন্দের। তার দিকে যেহেতু একবার আমার চোখ পড়েছে, তার মানে তার দেহের শেষ রক্তবিন্দু থাকাকালীন সে আমার। নীরব হুমকিতে গা কাটা দিয়ে উঠছে সিরে। বুকের উপর জেগে বসেছে অসহ্য ব্যথা।
তবুও চোখ দুটো নামিয়ে রাখা তার, কেননা দৃষ্টি তুললে স্বয়ং মৃত্যুকে নিজ চোখে দেখবে সে। এর চেয়ে এমনি মরুক তাই ভালো। এদিকে মুগ্ধ এবার নিজের হিংস্রতা বাড়ালো। সিরের বুকে অর্ধেক ঢুকে থাকা চাকুটা একটানে বের করে এনে ফের বসানো আরেক ঘা। এহেন কাণ্ডে চিৎকার দিয়ে ওঠে সির। আর্তনাদ করতেই হুট করে তার গলা চেপে ধরে মুগ্ধ। কণ্ঠ খাদে নামিয়ে হিসিয়ে বলল। শ্শ্! তৎক্ষণাৎ ঠোঁট কামড়ে নিজের আর্তনাদ আটকায় সির। চোখ দুটো ফেটে কান্না বেরোচ্ছে তার। বুকে বসেছে অগণিত ঘা। এহেন ব্যথার ব্যর্থতায় শরীর দুলে উঠছে তার। ওদিকে মুগ্ধ একের পর এক ঘা বসিয়ে যাচ্ছে সিরের বুক বরাবর। বেচারা সিরের বুকটা যখন লাল তরলে মাখামাখি, ঠিক তখনই আচমকা সিরের ঘাড় চেপে ধরে মুগ্ধ। দুর্বল সিরের কানের পাশে মুখ নামিয়ে কঠিন গলায় হিসিয়ে বলল। মনস্টার তার ভোগে কারো ভাগ সহ্য করে না, বাস্টার্ড। যেটা আমি একবার চাইবো সারা দুনিয়া উল্টে গেলেও সেটা জাস্ট আমার হতে বাধ্য। আমার মানে আমার। নো ওয়ান ক্যান ডিয়ার টু লুক অন দ্যাম। ইফ দে ডেয়ার, দে উইল ডাই। অ্যান্ড ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। সিরের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে ক্রমশ। মস্তিষ্কে কড়া নাড়ো অনেক কিছু বুঝে গেল। মনস্টার তাকে ঠিক দেখেছে মাহির সাথে, তাই তো তার অমন হিংস্রতা চোখে পড়ল সিরের। এদিকে মুগ্ধ ততক্ষণে সোজা হয়ে দাঁড়িয়েছে। হাতের রক্তে মাখা চাকুটা খানিক ঝাঁকাতে ঝাঁকাতে পা বাড়িয়েছে অচেতন মাহির পানে। কিয়ৎক্ষণ মাহির নিশ্চল মুখপানে কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে আওড়ানো। সোরের বাচ্চার একজনে হয় না? মনে মনে কথা আড়ালেও মুখে কোনো রা নেই মুগ্ধের। চোখে মুখে একরাশ রাগে বিরক্তি লেপটে নিয়ে এসে হালকা ঝুঁকে এসে এক ঝটকায় অচেতন মাহিকে তুলে নিল নিজ কাঁধে। নিশ্চল মাহির হাত দুটো ঝুলছে মুগ্ধের পিঠ বরাবর, আর পা দুটোর সামনে। বলিষ্ঠ পুরুষ মোটেও হাত রাখল না মাহির গায়ে। নিজের চওড়া কাঁধে মেয়েটাকে এক প্রকার ফেলে রেখে আলগোছে হাত বাড়িয়ে পকেট থেকে মোটা সিগার বের করে আনলো পরক্ষণে। অতঃপর সিগারের শেষ ভাগ ঠোঁটের ভাঁজে গুজে নিয়ে লাইটার ধরালো আগায়। বিশাল এক সুকটান বসিয়ে মেয়েটাকে কাঁধে তুলেই হাঁটা হলো প্যারিসের দিকে। দূর থেকে এক পলক দেখলে মনে হবে এ যেন এক রাক্ষসের ভয়ানক দৃশ্য। সারা গায়ে কালো রঙা ভারী ক্লক, হাতা দুটো কি বিশাল কি বিশাল। মাথায় বস্ত বড় টুপি, ঠোঁটের কোণে জ্বলছে সিগার, হাত গুজে রাখা পকেটে। যুবকের কাঁধে অচেতন রমণী। তার পা দুটো কয়েক কদম এগোতেই গলায় কেমন আজব সুরের টান উঠল যেন। অদ্ভুত শান্তভাবে ভয়ানক কণ্ঠে গুনগুনিয়ে গাইতে লাগলো। He's a villain by the devil's law. He's a killer just for fun, 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 fun. কাউন্টারের উপর টুকটাক শব্দ হচ্ছে, কাচের বাটিগুলো নড়ে চড়ে। চপিং বোর্ডে দ্রুত হাত চালাচ্ছে মিলা। কুচি কুচি করছে গ্রিন চিরিস। পাশের ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় বেকড হচ্ছে চিজ পাস্তা। ওপরে গার্নিশ করার জন্য চপড চিলি তৈরি করে রেখেছে মিলা। আর মাত্র 2 মিনিট, তারপরে বের করবে পাস্তাটা। মিলা বড্ড আগ্রহের সাথে কাজ করছে। ঠিক তখনই কিচেনে কারো উপস্থিতি টের পায় মিলা। তবে সেদিকে তেমন ভ্রুক্ষেপ করেনি মেয়েটা। কিচেনে তো কত শেফই আসে যায়, সব দিকে থোড়াই খেয়াল রাখবে সে। এদিকে মীরার পানে একজোড়া ভারী কদম এগিয়ে এসেছে ততক্ষণে। মীরার একদম পাশে ঘেসে দাঁড়াতেই টনক নড়ল মীরা। গা কাটা দিয়ে উঠল অজানা ভয়ে। আতঙ্কে হড়বড়াতে গিয়ে ধারালো ছুরির সনে আঙুলের নরম চামড়ায় সামান্য ঘর্ষণ লাগতেই আঙুল কেটে লহু গড়াতে লাগলো মীরার। অথচ সেদিকে বিন্দুমাত্র তোয়াক্কা করেনি মীরা। উল্টো ভীষণ ভয়ে তক্ষুনি পেছনে ঘুরে তাকাতেই দেখল মেরিনের কুটির হাসি মাখা মুখ। মীরা ভরকায় তৎক্ষণাৎ পেছাতে গেলেই গা বাঁধল কাউন্টারের সঙ্গে। মেরিনের কুটিল হাসি প্রশস্ত হলো বোধ হয়। তিনি কেমন গলা উঁচিয়ে বাদ বাকি কিচেন স্টাফদের উদ্দেশ্যে বললেন, সবাই বাইরে যাও, আমার ওর সাথে কিছু কথা আছে। প্যালেসের ঊর্ধ্বতন মেইড হচ্ছেন মেইডেন ইরা। তার কথা অগ্রাহ্য করার সাধ্যে আছে কার শুনি। সবাইকে সুন্দর মাথা নুয়ে চলে যেতে লাগলেন কিচেন থেকে। মীরা ভয়ের তো ঢোক গিলছে, মুখ ফুটে সবাইকে বলতে চাচ্ছে, যেও না, আমায় ছেড়ে যেও না প্লিজ। কিন্তু মনের কথাগুলো মুখ অবধি ফোটেনি তার। ভয়ে আতঙ্কে তটস্থ তনুমন। এদিকে সবাই চলে যেতেই মেইডেন বোধহয় সুযোগ পেলেন। তখনই এক হিংস্র থাবায় আঁকড়ে ধরেন মীরার সোনালি রঙা চুলের মুষ্টি। মিলা ঠোঁট কামড়ে ব্যথা সইল ব্যথাটুকু। মেরিন মিলার মাথাটা খানিক ঝাঁকিয়ে কটমটিয়ে বলতে লাগলেন, কি বলেছিস ওকে? সত্যি করে বল, কি জানিয়েছিস ওকে? মিলা মুখ খুলল না। ঠোঁট কামড়ে অশ্রু বিসর্জন দিচ্ছে নীরবে। মেরিনের বুঝি রাগ বাড়ল তা দেখে। তিনি তৎক্ষণাৎ নিজের অপর রূপখানা দেখাতে উদ্যত হলেন। নিজের গা থেকে শালটা তক্ষুনি খুলে নিয়ে শালের একাংশ জোর করে ঠেলে দিলেন মিলার মুখে। মিলা তথ্যবম্ব চোখে তাকিয়ে রইল কেবল। মুখ থেকে শালটা সরাতে চাইলে মেইডেন সপাটে তার গাল বরাবর দিয়ে বসলেন এক চর। চরের তীব্রতায় হেলে পরে মিলার গাল। চোখ ফেটে বেরোলো অশ্রুকণার দুয়ার। মেরিন এতটুকুতেই থামলেন না। মিলার চোখ দুটো মুঠোয় চেপে ফের জিজ্ঞেস করেন, এখনো সময় আছে, বলো কি কি বলেছিস। মিলা এবারেও নিশ্চুপ।
সেই নিশ্চুপতায় যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য। মেডেন হিংস্র হলেন, নিজের চিরচেনা মুখোশটা তৎক্ষণাৎ সরিয়ে দিয়ে উন্মুক্ত হইলেন নিজের ভয়ানক অলক্ষ্য রূপে। এক হাতে তক্ষুনি মীরার বাম হাতটা চেপে ধরে অন্য হাতে কাউন্টারের ওপর অন করে রাখা ওভেনের দরজাটা একটানে খুলে দিলেন। অতপর চোখের পলকে মীরার হাতখানা চেপে ধরে ঢুকিয়ে দিলেন গরম ওভেনে। মুহূর্তেই বুক ফাটা আর্তনাদে ফেটে পড়ে মীরা, কিন্তু তার অমন বুক ফাটা আর্তনাদ বাইরের কেউই শুনল না। মেরিন ইরা সেই সুযোগ রাখলেনই না। প্রায় মিনিট 4 বাদে ওভেন থেকে মীরার হাতটা বের করে আনলেন মেরিন। আহারে, বেচারির হাতের উপরাংশের চামড়াটা কেমন উঠে গিয়েছে। সেদিকে তাকিয়ে থেকে বাঁকা হাসলেন মেরিন। আরেক ধাপ পৈশাচিকতা বজায় রেখে তক্ষুনি চপিং বোর্ড চপ করে রাখা গ্রিল চিড়ি গুঁড়ো হাতে তুলে মাখিয়ে দিলেন মীরার পোড়া হাতটায়। এবার বোধহয় হাতের যন্ত্রণায় মরেই যাবে মীরা। মেয়েরা রীতিমতো ছটফটাচ্ছে কষ্টে, অথচ মেডেনের ঠোঁটের কোণে এক চিলতে হিংস্র হাসির রেশ স্পষ্ট দৃশ্যমান। তিনি ছটফটাতে থাকা মীরার চুলগুলো ফের চেপে ধরে হিসিয়ে আলটিমেটাম দিয়ে বললেন, খবরদার, ভুলেও আমার পথের কাটা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবি না, নয়তোবা তোর প্রাণটা কিন্তু অল্প বয়সেই খোয়াতে হবে। ভুলে যাস না আমরা এ বাড়িতে কেন এসেছি। সেই ছেলের দুদিনের মোহে পরে এত সহজে সবকিছু ভুলে গেলে কিভাবে হবে? আমাদের তো আরো অনেক কিছু করতে হবে, ধ্বংস করতে হবে ওকে। তুলনায় নরম বিছানায় শুয়ে থাকায় মনে হচ্ছে ভারী শরীরটা বুঝি হাওয়ার ভাসছে। অসারতায় ডুবে থাকা হাত পা গুলো কেমন নড়চড়বিহীন পড়ে আছে। চোখ দুটো বুঝে থাকলেও মস্তিষ্ক ধীরে ধীরে সজাগ হচ্ছে মাহিরার। একাট্টু টের পাচ্ছে পায়ের পাতায় কারো শীতল হাতের স্পর্শ। ধীরে ধীরে সেই স্পর্শ গাঢ় হচ্ছে। পায়ের পাতা ছেড়ে দিয়ে উঠে আসছে টাকনু বরাবর। মুহূর্তেই সম্পূর্ণ সজাগ হলো মাহি। পায়ে অমন শিরশিরে পরশ অনুভূত হতেই শোয়া ছেড়ে লাফিয়ে ওঠে মেয়েটা। ভয়ার্ত ঢোক গিরে সম্মুখে তাকাতেই দেখে মেয়েদের ইরা কেমন ছলছল চোখে তাকিয়ে আছে তার পানে। মাহি ভরকায়, সময় নিয়ে নিজেকে সামনে সন্ধিহান গলায় আওড়ায়, আপনি এখানে? মেরিন কথা বলতে পারছেন না কেন যেন। তার হয়ে তার চোখ দুটো বোধহয় কথা বলছে আজ। জানাচ্ছে মাহির কষ্টে তিনিও কষ্ট পাচ্ছেন। মাহি কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল মধ্যবয়সীর আধারে ছেয়ে থাকা মুখপানে। ঠোঁট নাড়িয়ে ফের কিছু বলতেই যাবে, অমনি ঘটে গেল এক অতর্কিত ঘটনা। মেরিন কেমন ছুটে এসে মেয়েটাকে বুকের সঙ্গে চেপে ধরেন আচমকা। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল মাহি পাথরের ন্যায় বসে রইল কেবল। এদিকে মেরিন কাঁদছেন, হু হু করে কাঁদছেন। এই কান্নায় নেই কোনো নাটকীয়তা, আছে কেবল বুক ছেঁড়া আর্তনাদ। মাহির বোধগম্য হচ্ছে না মেডেনের এহেন বাঁধহীন কান্নার কারণ। সময় যত বেরোচ্ছে ততই যেন বেড়ে যাচ্ছে মেডেনের কান্নার বেগ। মাহি আর পাথরের ন্যায় বসে থাকার মুরাদে রইল না। ধীরে ধীরে মেডেনের পিঠের ওপর এক হাত উঠিয়ে এনে আলগোছে রাখলো সে। খানিক গলা খাকারি দিয়ে বলতে লাগলো, কি হয়েছে আপনার মেয়েডেন? এইভাবে কাঁদছেন কেন? মেডেন তৎক্ষণাৎ জবাব দিলেন না, অথচ মাহিকে বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে চোখ দুটো বুঝে কেমন পাগলের ন্যায় বিড়বিড় করছেন। আমার মামুনি মারিয়া, আমার আদুরে মেয়ে, মা তোমাকে খুব ভালোবাসি মা। মাহির বোধগম্য হলো না এহেন ভিন দেশি ভাষা। সে তৎপর হলো মেডেনকে থামাতে। মেডেনের পিঠের ওপর আলতো করে হাত বুড়িয়ে নরম কণ্ঠে বলছে, কেন থামান মেয়েডেন? হঠাৎ করে কি হলো আপনার? কথাটা শুনলেন মেডেন। তরিত নিজের উপচে পড়া আবেগগুলোকে দমালেন দক্ষতায়। রয়ে শুয়ে বড় একখানা ঢোক গেলেন, কান্নাগুলো গলার কাছে আটকে ফেলতে। অতপর ভীষণ চেষ্টায় নিজেকে কোনো মতো সামনে নিয়ে মাহিকে ছাড়েন। মাহি বেচারি ছাড়া পেয়ে তৎক্ষণাৎ বুক থেকে সরে এলো মেডেনের। সন্দিগ্ধ দৃষ্টি তুলে তাকাতেই দেখল মেডেন কেমন হা করে তাকিয়ে আছে তার পানে। চোখে পলক পড়ছে না মধ্যবয়সীর। মাহি খানিক অস্বস্তিতে পড়ল তার অমন চাহনি দেখে। সামান্য ঢোক গিরে শুকনো কাঠ গলাটা কোনো মতে ভিজিয়ে নিয়ে মুখ খুলল। আপনি কি কিছু বলবেন মেয়েডেন? আমাকে ক্ষমা করে দাও। কথার পিঠে হেন অপ্রাসঙ্গিক বাক্য বোধ হয় সুবিধায় ঠেকল না মাহির নিকট। মেয়েটার সন্দিগ্ধ মুখাবয়ব তো তাই বলছে। সে তৎক্ষণাৎ কপালে গোটা কতক সন্দেহের ভাঁজ টেনে গম্ভীর কণ্ঠে আওড়ায়, মানে হঠাৎ ক্ষমার প্রসঙ্গ আসলো কোত্থেকে? মেরিন স্মিত হাসলেন। প্রত্যুত্তরে সঠিক জবাব না দিয়ে আলগোছে মাহির এক হাত টেনে নিয়ে ঠোঁট বসালেন হাতের উল্টো পিঠে। মনে মনে বললেন, ভবিষ্যতে ক্ষমা চাওয়ার সময় পাবো না ডিয়ার, কেননা তোমার আয়ুর স্থায়িত্ব খুব বেশি দিন নয়। সোচি ক্যাসিনো অ্যান্ড রিসোর্ট শহর থেকে বেশ দূরত্বে অবস্থিত ক্যাসিনোটি বাইরে থেকে দেখতে যতটা বিলাসবহুল, ভেতর থেকে দেখলে ততটাই গা ছমছমে রহস্যময়তায় বোধ। উক্ত ক্যাসিনোতে দিনের বেলা বিভিন্ন ধরনের ব্যাটিং কিংবা জুয়ার আসর বসলেও সন্ধ্যা হতে না হতেই ক্যাসিনোর সম্মুখ দুয়ার বন্ধ হয়ে যায় সাধারণের জন্য। তবে রাত যত গভীর হয় উক্ত ক্যাসিনোতে বিভিন্ন গ্যাংস্টারে আসা যাওয়া বোধ হয় ততই বেড়ে যায়।
সচি রিসোর্টের বেসমেন্ট আলিশান কক্ষের ন্যায় জায়গাটিতে সাজিয়ে রাখা বড় একখানা গোলাকার টেবিল। টেবিলের উপর সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা বিদেশি ইললিগ্যাল অস্ত্র। পাশেই স্তূপ জমিয়েছে সাদা কোকেইন পাউডার। টেবিলের হেড অফ দ্য চেয়ার বাদ রেখে বাদবাকি চেয়ারগুলোতে গোল হয়ে বসে আছে বেশ কিছু নামি দামি গ্যাংস্টার। আন্ডারওয়ার্ল্ডের কালো জগতে যাদের রয়েছে অবাধ বিচরণ, প্রত্যেকের চোখে মুখে অপেক্ষা পরিলক্ষিত, যেন সবাই বেশ আগ্রহ নিয়ে বসে আছে কারো আগমনের অপেক্ষায়। সময় গড়াচ্ছে, কক্ষে উপস্থিত প্রতিটি মানুষের বিরক্তি বাড়ছে তরতর করে। তারা কি আর যেন তেন মানুষ? শত হলেও গ্যাংস্টার বলে কথা। তাদের এভাবে ডেকে এনে অপেক্ষা করানোর মানেটা কি? তাদের সময়ের কি কোনো মূল্য নেই? কথাগুলো ভাবতে ভাবতে উপস্থিত গ্যাংস্টারের মধ্য থেকে তখনই উঠে দাঁড়ায় বেঞ্জামিন, স্পেনের মাউরো গ্যাংয়ের হেড। মধ্যবয়সী লোক, পেটটা ভারী উঁচু, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, গায়ের রংটা বেশ ময়লা। তিনি বসা ছেড়ে উঠেই কেমন চিরবিরানো কণ্ঠে বলে ওঠেন, হোয়াট দ্য হেল ইজ দিস গোয়িং অন হিয়ার? কতক্ষণ যাবৎ বসে আছি আমরা, অথচ মনস্টার আসার কোনো নামগন্ধও নেই। তিনি না এলে ডিল ফাইনাল হবে কিভাবে? জানবো কিভাবে কে কয়টা কন্টেনার পাচ্ছি? বেঞ্জামিনের কণ্ঠে সে কি তেজ! ভাষায় প্রয়োগ হয়েছে রূঢ়তা। বাদবাকি সবাই মনোযোগ দিয়ে শুনলেন কথাটা, তবে গায়ে মাখলেন না কেউ। আশ্চর্য হলেও সত্যি কারো মুখেই তেমন কোনো বিরক্তির ভাঁজ নেই, যেমনটা আছে বেঞ্জামিনের মুখাবয়বে। তাদের ভাব দেখে মনে হচ্ছে তারা বুঝি এহেন অপেক্ষায় অভ্যস্ত। বেঞ্জামিন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সকালের মুখাবয়ব পরখ করলেন একবার। কই, সে ভাবলো এভাবে প্রতিবাদী আওয়াজ তুললে বাকিরা নিশ্চিত তার সঙ্গে সায় দেবে, অথচ কাণ্ড দেখো, হলো এর উল্টো। বেঞ্জামিন ভারী অপমানিত বোধ করলো এবার। কপালের চামড়ায় ঝুলে থাকা বিরক্তির ছাপগুলো তার ধীরে ধীরে রূপান্তরিত হলো রাগে, ক্ষোভে। সে কেমন গজগজ করতে করতে চেয়ার ছেড়ে চলে যেতে উদ্যত হলেই পেছন থেকে ভেসে আসে ভিক্টর তথা থাইল্যান্ডের মিয়ামি গ্যাংয়ের লিডারের দারাজ কণ্ঠ। প্রাণে বাঁচতে চাইলে আর এক কদমও বাড়াবেন না বেঞ্জামিন, কেননা এখানে আসার সিদ্ধান্তটা যার যার ইচ্ছাতে হলেও এখান থেকে বেরোনোর সিদ্ধান্তটা কেবল শ্যাডো মনস্টারের হাতেই থাকে। তাই অতিরিক্ত লাফালাফি না করে বসে পড়ুন। থামলেন বেঞ্জামিন, ভাবুক হলেন পর মুহূর্তেই। রাশিয়ার সবচেয়ে বড় ডিলার গ্যাং তথা রুশদের সাথে যুক্ত হওয়ার পর এই প্রথম কোনো ডিলিংয়ে সরাসরি অংশ নিয়েছে বেঞ্জামিন। জানে না এই গ্যাংয়ের তথাকথিত অনেক রুলস। স্রেফ লোক মুখে শুনেছে এদের নাম ডাক। মনের মধ্যে একরাশ কৌতূহল থাকা সত্ত্বেও এখন অবধি শ্যাডো মনস্টার নামক ব্যক্তিটিকে একটিবারের জন্য দেখার সৌভাগ্য মেলেনি তার। এ নিয়ে বেচারা ভারী বিরক্ত। হতে চেয়েছিলেন মনস্টারের ফেভারিট, অথচ এখন দেখো গুটি উল্টে গেল এক মুহূর্তে। বেঞ্জামিন কপট অতিষ্ঠ মুখে ফের চলে এলো নিজ আসনে। পরনের দামি কোটটার পেটের কাছের বোতামটা খুলে নিয়ে আলগোছে বসলো চেয়ারে। খানিকক্ষণ সাপের ন্যায় হুদাই ফোঁস করেও যখন দেখলো স্বস্তি মিলছে না, ঠিক তখনই বেচারা খানিকটা বেঁকে বসে পাশের জনকে চাপা স্বরে জিজ্ঞেস করো, কখন আসবে মনস্টার? ভিক্টর কোকের হাত আছে, কখনো আবার পকেট তুলে নাকের কাছে নিয়ে এসে ঘ্রাণ শুকছে জোরালোভাবে। তন্মধ্যে বেঞ্জামিনের অমন প্রশ্নের জবাবে শ্লেষাত্মক হাসল ভিক্টর। শ্লেষাত্মক কণ্ঠে বলল, যখন মনস্টারের মন চাইবে। উত্তরটা মন মতো হয়নি বেঞ্জামিনের। লোকটা কেমন নাক মুখ কুচকে বসে রইল নিজ জায়গায়। এরই মধ্যে কক্ষটিতে প্রবেশ করে বেশ কিছু সশস্ত্র বডিগার্ড। প্রত্যেকেই ছুটে এসে ঘিরে ধরলেন পুরো কক্ষটি। সবার গায়ে একই রকম সাদা পোশাক, হাতে দামি দামি অস্ত্র। কক্ষে উপস্থিত সকলে নজর পড়ল দরজার দিকে। দেখলো ধীরে ধীরে একজোড়া বুট পরিহিত পোকাবা গটগটিয়ে ঢুকছে ভেতরে। সবার দৃষ্টি ক্রমশ উপরে উঠল। কিয়ৎক্ষণ বাদে সবার দুঃখগোচর হলো ম্যাজেন্টা রঙের স্যুট পরিহিত এক সুদর্শন যুবককে। যুবকের চোখে মুখে কুটিল হাসির রেখা স্পষ্ট। মাথার চুলগুলো ছোট ছোট স্কার্ট দেওয়া, গলাটা আবৃত খোঁচা খোঁচা দাড়িতে। পরনের শার্টের উপরিভাগের বেশ কটি বোতাম খোলা। যুবক সবাইকে এক পলক দেখে বাঁকা হাসল। পা দুটোর দাম্ভিক কদমে টেবিলের দিকে এগিয়ে আসতে আসতে ভরাট কণ্ঠে বলল, হেই এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ? ডিল এখনও ফাইনাল হয়নি? ভিক্টর ঠোঁট পিষে হাসল। পেছনের চেয়ারের হাতরে এক হাত উঁচিয়ে রেখে বসল পরক্ষণে। রোয়ের সঙ্গে বলল, না, তোমার জন্যই ওয়েট করছিলাম। যুবক হুট করেই নিচের ঠোঁটখানা কামড়ে ধরল কেন যেন। পর মুহূর্তেই নিজের আর্টিফিশিয়াল লেন্স পরিহিত চোখ দুটো খানিক কুচকে তাকালো ভিক্টরের দিকে। সময় নিয়ে শুধালো, মনস্টার কোথায়? ভিক্টর আগের ন্যায় হাসল। মাথাটা সামান্য কাত করে রহস্যময় কণ্ঠে আওড়ালো, ও নিক, স্টপ দিস জোকারি। মনস্টার কোথায় সেটা আমরা না জানলেও তুমি ঠিক জানো সেটা আমরা জানি। শত হলেও শ্যাডো মনস্টারের চিরশত্রু বলে কথা, তুমি তার খবর রাখবেই। নিক ক্রূর হাসল মনে হচ্ছে।
চোখ দুটো তীক্ষ্ণ করে নিয়ে হাত দুখানা গুজে দিল প্যান্টের পকেটে, অতঃপর পা দুটো সামান্য ফাঁক করে আরামে দাঁড়িয়ে বলতে লাগলো, বাহ, তুমি দেখছি ইদানিং ব্রেন খাটাতে শিখে গিয়েছো ভিক্টর। যদিও বা ভুল বলনি তুমি। এর জন্য অবশ্য তোমাকে একটা গিফট দেওয়া উচিত। কি দেওয়া যায়? নিক ভাবুবের ন্যায় ঠোঁট ওঠালো, মাথাটা নুয়ে রেখে ধীর পায়ে কদম বাড়ালো টেবিলের একপাশে। খানিকক্ষণ সময় নিয়ে ভাবলো কিছু একটা, অতঃপর কেমন বাঁকা হেসে বাঁকা চোখে তাকালো ভিক্টরের পানে। চট করে বলে উঠল, যাও, আজ পুরো রাতের জন্য আমার অস্ট্রেলিয়ান গার্লফ্রেন্ড তোমার। আই নো ইউ হ্যাভ ওয়ান্ট টু হুক আপ উইথ হার মেনি টাইমস, সো গো অন, আজও তোমার। হকচকিয়ে ওঠে ভিক্টর, কানে ভুল শূন্য কিনা যাচাই করতেই আচমকা বলে বসে। হোয়াট? নিক ক্রুর হাসছে, পা দুটো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ভিক্টরের কাছে। ভিক্টর হতবাক চোখে তাকিয়ে আছে এখনো। ততক্ষণে নিক এসে দাঁড়িয়েছে ভিক্টরের পেছনে। হালকা ঝুঁকে এসে নিকের কান বরাবর মুখ এনে দুষ্টু কণ্ঠে বলল, You know what, Victor? She too whirled in bed. I think you love it. ভিক্টরের অপবিত্র মনটা বুঝি লাফাচ্ছে রীতিমতো। তার সারা মুখে ছড়িয়ে গিয়েছে কামুকতার ছাপ। নিকের অস্ট্রেলিয়ান গার্লফ্রেন্ডের প্রতি সেই কবে থেকে ঝোঁক ছিল তার, তবে একবারই কিছু বলার বা করার সাহস হয়ে ওঠেনি কখনো। কিন্তু আজ যেহেতু চেয়ে পড়ে সুযোগ পেয়েছে, তাহলে শুধু শুধু এই সুযোগ হাতছাড়া করবে কেন শুনি? এদিকে এহেন প্রস্তাবে ভিক্টর যতটা খুশি হয়েছে, অন্য একটা মানুষ ঠিক ততটাই ক্রোধান্বিত হচ্ছে। টেবিলের একদম কর্নারে চেয়ারে মাথা নুয়ে বসে থাকা আলেকজান্ডার ক্রমান্বয়ে ফুঁসছে রাগে। সুশ্রী ফর্সা মুখাবয়বটা তার লাল হয়ে যাচ্ছে ক্রমশ, কেননা নিকের অস্ট্রেলিয়ান গার্লফ্রেন্ডটা যে আর কেউ নয় বরং তার স্ত্রী মেরিন। একবার এক ডিল ফাইনাল করতে এসেছিল আলেকজান্ডার, সঙ্গে এসেছিল মেরিন। সেদিনই নিক দেখে ফেলে মেরিনকে। প্রথম নিকের বিহেভিয়ার যথেষ্ট ক্যাজুয়াল থাকলেও পরবর্তী তার আচরণ হয়ে ওঠে উন্মাদের ন্যায়। নিজের ক্ষমতা বলে আলেকজান্ডারকে জোর করে আটকে রেখে তারই সামনে থেকে বেচারি মেরিনকে জোর করে তুলে নিয়ে যায় নিক। আলেকজান্ডার কতবার চেষ্টা করেছে নিজের স্ত্রীকে ছাড়িয়ে আনতে, কিন্তু বরাবরই ব্যর্থ হয়েছে নিকের ক্ষমতার কাছে। এই ছেলে যে আস্ত বড় এক শয়তান, যেটাতে একবার নজর দেয় সেটা নিজের নামে হাসিল না করা অবধি শান্ত থাকে না। আলেকজান্ডারের চোখ দুটো ভরে যাচ্ছে ঘৃণার অশ্রুতে। নিজ বেদনায় মতদাতা বেচারা খেয়ালই করেনি তার পেছনে কখন যে নিক এসে দাঁড়িয়েছে। সে হঠাৎ শূন্য নিকের দুষ্টু কণ্ঠের টিটকারি। বাই দ্য ওয়ে অ্যালেক্স, ইউ নো সামথিং, তোমার ওয়াইফ কিন্তু আমাকে দিয়ে ভারী প্লেসড, কজ তোমার তুলনায় আমার গজনটা তাকে বেশি কাঁদিয়েছে। তৎক্ষণাৎ দাঁতের দাঁত চেপে ধরে আলেক্স, চোখ দুটো বুঝে ফেলে অসম্ভব রাগে। চোয়ালটা কেমন থরথর করে কাঁপছে তার। নিক বোধহয় পৈশাচিক হাসতো তা দেখে রয়ে সয়ে শটান হয়ে দাঁড়াতেই হঠাৎ তার দৃষ্টি আটকালো দরজার দিকে। একগাদা কালো পোশাকধারী গার্ল ঢুকছে দৌড়ে দৌড়ে, জনে জনে গিয়ে স্ট্যান্ড নিল নিজস্ব আঙ্গিকে। নিক শটান হয়ে দাঁড়ায় এবার, দুহাত ফের প্যান্টের পকেটে গুজে নিয়ে বাঁকা হেসে বিড়বিড় করে, ব্লাডি মনস্টার হ্যাজ কাম। প্রত্যেকে নিজেদের মাথা নুয়ে ফেলে সঙ্গে সঙ্গে। মিনিট খানেক বাদেই কক্ষে ঢুকলো একদম ধবধবে সাদা রঙা লম্বা কোট পরিহিত অ্যাডউইন, মাথায় গোলাকার টুপি। তবে তার টুপির দৈর্ঘ্য অত বেশি নয়। সে গম্ভীর মুখের সম্মুখে পা বাড়াতেই হঠাৎ শূন্য নিকের বাঁকা কণ্ঠ। বাহ, সাপের আসার বদলে দেখছি বিচ্ছু চলে এলো। অ্যাডউইন গম্ভীর পুরুষ, হুটহাট কথার জবাব দেওয়ার অভ্যাস নেই তার। সে নিজের গাম্ভীর্য বজায় রেখে ধীরে ধীরে হাত বাড়িয়ে মাথা থেকে টুপিটা নামিয়ে আনলো আলগোছে। অতঃপর নিকের পানে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে শুধালো, এইসব ছোটোখাটো কাজের জন্য বিচ্ছুই যথেষ্ট, মিস্টার নিকোলাস, কারণ সাপ আসে কেবল সবল মারতে। নিক চোখ পাকায়, শক্ত চোয়ারে সন্দিহান গলায় জিজ্ঞেস করে, সার্কাজম করলে? গম্ভীর মুখ অ্যাডউইন বুঝি ঠোঁট দুটো পিষে হাসতো একটুখানি। মুখাবয়বে এক প্রকার রহস্যময় ভাবভঙ্গিমা ফুটিয়ে প্রত্যুত্তরে বলল, ফ্যাক্ট বললাম। কথাটা মোটেও পছন্দ হলো না নিকের। তা তার মুখাবয়বের পরিবর্তনে স্পষ্ট। এদিকে অ্যাডউইনের এহেন কট্টর জবাবে শ্লেষাত্মক হাসত সবাই। তৎক্ষণাৎ মিটিমিটে হাসিতে পেটে পড়ল সকলে। অ্যাডউইন সেদিকে নজর দিল না, চুপচাপ গটগুটিয়ে এগিয়ে গেল হেড অফ দ্য চেয়ারের কাছে। ভীষণ শ্রদ্ধায় চেয়ারে না বসে চেয়ারের ঠিক পাশাপাশি দাঁড়ানো। নিকের এতেও সমস্যা, সরু চোখে ঘাড় বাঁকিয়ে চেয়ে থেকে গমগমে গলায় বলল, সাপ যেহেতু তোমাকে তার জায়গা পাঠিয়েছে, তাহলে তার জায়গায় বসছো না কেন? অ্যাডউইন প্রত্যুত্তর করল না। সরানভাবে দাঁড়িয়ে বা হাতটা পাশে বাড়িয়ে দিতেই একজন গার্ড এগিয়ে এসে তার হাতে ল্যাপটপ ধরিয়ে দিল। অ্যাডউইন তখনই ল্যাপটপটা টেবিলের উপর রেখে দক্ষ হাতে কিবোর্ড চাপলো বেশ কিছুক্ষণ।
অতঃপর মিনিট খানেক বাদে পেছনের বিশাল স্ক্রিনে দেখা গেল এক রহস্যময় মানব ওরফে তার শ্যাডো মনস্টারের অবয়ব। অ্যাডুইন প্রজেক্টরের সাথে ল্যাপটপের স্ক্রিন কানেক্ট করে তক্ষুনি শটান হয়ে দাঁড়ায়। বাদবাকি গ্যাংস্টাররা নুইয়ে রেখেছে মাথা, সঙ্গে আছে নিগো। এমনিতেই মহাশয় মুখে যতই ফটর করুক না কেন, মনস্টারের সামনে তার কোনো হেকড়িই চলে না। ওদিকে অ্যাডুইনের পেছনের স্ক্রিনে জল করছে মনস্টারের অবয়ব। যুবক পায়ের ওপর পা তুলে ভীষণ আয়েসে বসে আছে রাজকীয় সোফায়। তার এক হাতে প্রতীকী হিসেবে মনস্টার সিগনেচার ব্রাসলেটের স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে। যুবকের গায়ে বরাবরের ন্যায় কালো ওভার ক্লোক, মাথায় গোলাকার টুপি। তার দেহের খানিকটা অংশ দেখা গেলেও মুখটা ঢেকে আছে অন্ধকারে। সে এবার নিজের ভারী কণ্ঠে বলতে শুরু করলো। নাচনি থর্গি। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই শুরু হলো বিট। একে একে প্রত্যেক গ্যাংস্টার নিজেদের সর্বোচ্চ দাম দিয়ে কিনে নিতে লাগলেন অস্ত্র ভর্তি কন্টেইনার। শ্যাডো মনস্টার আড়ালে থেকেই প্রত্যেককে বুঝিয়ে যাচ্ছেন নিজেদের কাজ, কে কোথায় কবে কিভাবে কন্টেইনার নেবে আনবে সব কিছু। সবার মনোযোগ কাজের দিকে থাকলেও এক সময় মাত্র নিকের মনোযোগ অন্যত্র। তার বিষাক্ত মন ভাবছে অন্য কিছু। আজ এই শ্যাডো মনস্টারের জায়গায় তার থাকার কথা ছিল, অথচ ভাগ্য দেখো হয়েছে তার উল্টো। রাত প্রায় 12:30টার কাছাকাছি। ঘুম নেই মাহির চোখে, অস্থিরতায় বুঁদ হয়েছে শরীর। হাতের খাবারটাও এখনো খায়নি মেয়েটা। কেন যেন ক্ষুধা নামক ইচ্ছেটুকু আপাতত নেই তার মধ্যে। মাহি চুপচাপ পা গুটিয়ে বসে আছে জানালার পাশের কাউচের ওপর। ছোট ছোট চোখ দুটো আধুরের আসমানের পানে নিবদ্ধ, নীরবে তাকিয়ে আছে প্রকৃতিতে এক দৃষ্টিতে। আকাশে আজ চাঁদ ওঠেনি, মিটমিটিয়ে জ্বলছে তারাগুলো। তাদের পানে চেয়ে থাকতে ভীষণ শান্তি পাচ্ছে মেয়েটা। সে যখন নিজ প্রশান্তিতে মতো ঠিক তখনই ফুড র্যাক নিয়ে কক্ষে আগমন ঘটে মেইডেন ইরার। মেঝেতে হালকা ঘর্ষণের শব্দ পেয়ে তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে তাকায় মাহি। মেইডেনকে খাবার দিয়ে আসতে দেখে ফের মুখ ঘুরিয়ে নেয় মেয়েটা। অনীহার সুরে বলে, কেন আনলেন আবার? আপনাকে না বললাম আমি খাবো না? মেইডেন শুনেও না শোনার ভান ধরেন। রয়ে শুয়ে ফুড র্যাকটা ঠেলে নিয়ে এলেন কাউচের সামনে। পা ঘুরিয়ে নীরবে এসে বসলেন মাহির পায়ের কাছে। মাহি তৎক্ষণাৎ নিজের পা দুটো গুটিয়ে নেয়। মেইডেন তখন আলতোনাত হেসে হাত রাখলেন মেয়েটার হাঁটুর ওপর, নরম কণ্ঠে শুধালেন, খেয়ে নাও ডিয়ার, আমার ওষুধ খেতে হবে। মাহি অন্যত্র মুখ ঘুরিয়ে রেখেই বলে ওঠে, আপনার ঔষধ আপনিই খাবেন, আমি তো আপনাকে ধরে রাখিনি মেইডেন। মেইডেন ঠোঁট উল্টালেন, মুখভঙ্গিতে কপট নাটকীয় ভাব ধরে সুর টেনে টেনে বললেন, বারে, খাবার না খেয়ে কিভাবে ওষুধ খাবে শুনি? হতবাক মাহি। খুব বেশিক্ষণ জড়সড় ভাব নিয়ে বসে থাকাটা আর হলো না মেয়েটার। তৎক্ষণাৎ নড়ে চড়ে বসে মেইডেনের পানে শান্ত চোখে তাকিয়ে থেকে নরম কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি এখনো খাননি? দুধারে বার কয়েক মাথা নাড়ায় মেইডেন। অন্যত্র চোখ মুড়িয়ে গলায় একরাশ নমনীয়তা ঢেলে জবাবে বললেন, যেখানে আমার মেয়েটা এখনো না খেয়ে আছে সেখানে আমি কিভাবে খাই বলতো? মাহি নরম মনের মানুষ, খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলার বড় দোষ রয়েছে তার। আজও ঘটল একই ঘটনা। মেরিনের মায়া কান্নায় মায়াটা ভুলে গেল সব। নিজের একরাশ অনীহা থাকা সত্ত্বেও কেবলমাত্র মেরিনের কথা চিন্তা করে রাজি হয়ে গেল খাবার খেতে। মেরিন বুঝি এতেই রাজ্য জয়ের আনন্দ পেলেন। তখনই সার্ভিং র্যাক থেকে দুটো প্লেট নিয়ে এলেন সামনে। ধীরে ধীরে নিজের পাতে এবং মাহির পাতে খাবার বেড়ে দিলেন একটু একটু করে। তারপর র্যাক থেকে এক বাটি বড় বড় চিংড়ির মালাইকারি তুলে হাতে নিলেন তিনি। খুব যত্ন করে মাহির পাতের কোণে খানিকটা তরকারি দিয়ে বাটিটা সরিয়ে নিতে চাইলেন। মাহি কেমন জোর দেখিয়ে বলে উঠল, আপনিও নিন না, চিংড়ির মালাইকারি কিন্তু খুব স্বাদের। এহেন কথায় মেইডেন কেমন থতমত খেলেন মনে হচ্ছে। মানুষটার মুখাবয়বে কাঁচামাচু ভাব বেশ স্পষ্ট, যেন খাবারটা নিজ হাতে নিলেই কিছু একটা ঘটে যাবে তার সঙ্গে। মেইডেন প্রসঙ্গে ঘোরাতে কেমন আফসোস নিয়ে বললেন, আর বলো না ডিয়ার, খেতে তো আমিও চাই, বাট আমার আবার চিংড়িতে মারাত্মক অ্যালার্জি। মুখে নেওয়া মাত্রই নিঃশ্বাস আটকে আসে, তাই ডাক্তার বারণ করেছে চিংড়ি খেতে। সহজ সরল মাহি ধরে নিল কাহিনী সত্য, তাই সে আর জোর করল না মেইডেনকে। নিজেই নিজের পাতে কবজি ডুবিয়ে খেতে লাগলেও কেমন। তবে তরকারিটা একটু মুখে নিতেই স্বাদে ভারী তারতম্য পেল মেয়েটা। শঙ্কিত মনে প্লেটটা নাকের কাছে নিয়ে এসে ঘ্রাণ শুকলো একবার। তার কাছে কেন যেন মনে হচ্ছে তরকারির স্বাদটা একটু ভিন্ন। এদিকে মেইডেন মাহিকে খাওয়া থামাতে দেখে উদ্বিগ্ন হলেন। যেচে পড়ে তারা দেখিয়ে বললেন, কি হলো, খাও। মাহি ভাত মাখাচ্ছ ধীরে ধীরে, মাথা নুইয়ে রেখে বলে ওঠে, মাছটা কেমন যেন লাগছে। মেইডেন হাসতেন ইতস্তত কণ্ঠে, পরক্ষণেই শুধালেন, বিদেশি মাছ তো, আর আমিও ফার্স্ট টাইম রান্না করলাম, তাই হয়তো এমন লাগছে তোমার কাছে।
মাহির মনটা কেমন খচখচ করছে, তবে সৌজন্য রক্ষার্থে কোনো মতে খাবারটুকু খেলো মেয়েটা। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, প্রথম দু লোকমা নাক সিটকাতে সিটকাতে মুখে তুললেও বাকি অবশিষ্ট খাবারটুকু এক প্রকার গাপুস গুপুস করে গিলেছে মাহি। মেয়েটার চোখে মুখে এক অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে ক্রমশ। তার চোখ দুটো নিভু নিভু হয়ে যাচ্ছে, ঠোঁটের কোণে নেশাগ্রস্তের ন্যায় ঝুলছে শূন্য হাসি। মেরিন এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মাহির পানে। যেই দেখলেন মাহির মুখখানে পরিবর্তন নেমেছে, অমনি বাঁকা হাসলেন তিনি। খানিকটা এগিয়ে এসে চাপা স্বরে মাহিকে বললেন, কেমন লাগছে ডিয়ার? নেশাগ্রস্ত দেখাচ্ছে মাহিকে। মেয়েটা তৃপ্তির ঢেকুর তুলে আয়সী ভঙ্গিতে জবাব দেয়, আমি উঠছি, এই দেখো। এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস পেলেন মেরিন। বুঝে গেলেন ঔষধে কাজ হয়েছে তিনি। তৎক্ষণাৎ হাত থেকে খাবার প্লেটটা নামিয়ে রেখে এগোলেন মাহির পানে। মাহির কানের কাছে মুখ এনে এক নাগারে বলতে লাগলেন, তোমার আজ রাতে সিটের ঘরে যেতে হবে ডিয়ার। সিট তোমার জন্য ব্যথা পেয়েছে, এখন সেবা করার দায়িত্ব কার বলো তো? নেশাগ্রস্ত মাহি বাচ্চাদের ন্যায় ঠোঁট উল্টে সঙ্গে সঙ্গে জবাব দেয়, আমার। মেরিন বাঁকা হাসলেন। আলতো করে মাহির মাথায় হাত বুলিয়ে বললেন, সিট তোমাকে ভালোবাসে ডিয়ার, আর ভালোবাসার মানুষের কষ্ট কমাতে নিজেকে উজাড় করতে হয়, তার সঙ্গী হতে হয়, তবেই না সে সুস্থ হবে আগের মতো। তুমিও আজ সিটের কাছে নিজেকে উজাড় করবে কেমন? বেচারা ভীষণ কষ্ট পেয়েছে। চোখ দুটোর পাতায় ভর করেছে রাজ্যের সব ভার। মনটায় জেগেছে অদ্ভুত অস্থিরতা, সম্পূর্ণ শরীর ঘামছে দরদর করে। মাথায় তীব্রভাবে জেগে বসেছে মেয়েরই সুপ্ত অনুভূতিগুলো। মাহি হাঁসফাঁস করছে অস্থিরতায়, ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলছে ক্রমাগত। বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা বুঝি ম্যারাথনে নেমেছে মনে হচ্ছে। উক্ষিক পোটোর সামনে সবটা কেমন ঝাপসা দেখাচ্ছে তার। মাথাটা দুলছে নেশার তোরে। মাহি তৎক্ষণাৎ দুহাতে নিজের মাথাটা চেপে ধরে, মাতাল কণ্ঠে ধীরে আওয়াজে বলে, আমার এমন লাগছে কেন? সম্মুখে বসে থাকা মেইডেন কেমন বাঁকা হাসছেন। দেখো, মেয়েটার হেহেন বেগতিক অবস্থা দেখেও তার মধ্যেও তেমন উচ্চটন পরিলক্ষিত হচ্ছে না। উল্টো মুখাবয়বে তার লেপ্টে আছে একরাশ শ্লেষাত্মক ভাবসাব। তিনি একে একে কাউচের উপর থেকে খাবার প্লেটগুলো ফের র্যাকে তুলে রাখছেন। হানমনি বিড়বিড়িয়ে বলেন, দিস ইজ কল্ড ড্রাগড ডিজায়ার ডিয়ার। তোমার শরীর এখন অনেক কিছুই চাইবে, স্পেশালি আ পার্টনার। কথাগুলো বলতে বলতেই ঠোঁট পিষে হাসছেন মেয়েডেন। মাহির এমন দুরবস্থা সরু চোখে পরখ করে। পরক্ষণে মুখাবয়বে টানলেন মেকি ভালো মানুষের ছাপ। খানিকটা নড়ে চড়ে মাহির একদম নিকটে এসে বসলেন মধ্যবয়সী। এক হাতে আলতো করে মাহির কাঁধ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে বলতে লাগলেন, মাই ডিয়ার, সিট তোমার জন্য অপেক্ষা করছে। এই মুহূর্তে ওর তোমাকে আর তোমার ওকে ভীষণ প্রয়োজন। মাহির মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে। শারীরিক যন্ত্রণায় কুপকাত মেয়ে তখনই মেয়ের কথায় সাড়া জানালো। অস্থির মুখ বদনে দুলতে দুলতে কোনো মতে উঠে দাঁড়িয়েই বলল, হ্যাঁ যাবো, আমি এক্ষুনি যাব। কথা শেষ করবার স্বাদ হয়নি মাহির। টলতে থাকা কদমে উদ্ভ্রান্তের ন্যায় হাঁটা হলো দরজার দিকে, তবে খুব একটা এগোতে পারেনি মেয়েটা। তার আগেই পেছন থেকে টান পড়ল কবজি বরাবর। মাহি থমকায়, ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। মেইডেনের অমন হুটহাট বাধা দেওয়ায় মেয়েটা বুঝি বড্ড বিরক্ত হলো। সে কেমন ভ্রু কুচকে অস্থির কণ্ঠে আওড়ালো, কেন আটকালেন আমায়? হাত ছাড়ুন, আমি সিটের কাছে যাব। মেরিন স্মিত হাসলেন। এক হাতে মাহির কবজি চেপে রেখে এগিয়ে এলেন দু কদম। অতপর মেয়েটার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলতে লাগলেন, এভাবে যেও না ডিয়ার, আজ রাতটা তোমার জন্য খুব স্পেশাল। এসো আমার সাথে, আমি তোমায় বোলভাবে তৈরি করে দিচ্ছি। সিট উইল লাভ ইট। সিরের পছন্দের কথা শুনে আচমকাই মাহির ঠোঁটের কোণে এক চিলতে লাজুক হাসির দেখা মিলল। মেয়েটা কেমন লাজুক লতার ন্যায় গুটিয়ে গেল। মেরিন ক্রুর হাসলেন এ পর্যায়ে। তৎক্ষণাৎ মাহির হাতখানা টানতে টানতে নিয়ে গেলেন ক্লোজেট রুমের দিকে। হালকা সোনালি রঙা স্লিভলেস ফ্রক নাইটি। ফ্রকের উচ্চতা ভীষণ কম, হাঁটু থেকেও 3 আঙ্গুল উঁচুতে উঠে থাকায় ফর্সা মসৃণ পা দুটো পুরোপুরি উন্মুক্ত। মেধহীন নারী কায়ার সে কি তেজ রূপের। মাথা ভর্তি কুচকুচে কালো রঙা চুলগুলো স্ট্রেটনার দিয়ে একদম টান টান করে পিঠের ওপর ফেলে রাখা। মেকআপ ভ্যানিটির সামনে কাঠের পুতুলের ন্যায় চুপচাপ বসে আছে মাহি। তাকে তৈরি করে দিচ্ছে মেইডেন। মেয়েটা যদি সুস্থ অবস্থায় নিজেকে এহেন রূপে দেখত, তাহলে নির্ঘাত চক্ষু লজ্জায় জ্ঞান হারাতো কয়েকবার। অথচ এখন দেখো, সে নিজেই চাইছে নিজেকে উন্মুক্ত করতে। মেইডেন আর দৃষ্টিতে এক আধবার আয়নার পানে তাকাচ্ছেন। মাহির চোখ দুটো নিভু নিভু, ঠোঁটের কোণে কামুক হাসির রেশ স্পষ্ট। মেইডেন আর দেরি করে না, তৎক্ষণাৎ ভ্যানিটির ওপর থেকে গুচি ফ্লোরার চেরি ব্লেসড পারফিউমটা হাতে নিলেন। মাহির সারা গায়ে ছিটিয়ে দিলেন একটু একটু করে। পারফিউমটার সে কি মাদকীয় সুবাস।
চোখ দুটো বন্ধ করে নিঃশ্বাস টানলেই মুগ্ধতায় ভরে যাবে তনুমন। মেডেন স্মিত হেসে আলগোছে মাহির দু কাঁধে হাত রাখলেন। হায়নার পানে ঠায় তাকিয়ে থেকে বললেন, নাও ইউ আর পারফেক্টলি রেডি ফর টুনাইট। মাহি ঠোঁটের কোণে লেগে থাকা কামুক হাসিটা প্রশস্ত হলো ধীরে ধীরে। অবচেতন মনটা তার অজান্তেই তাকে দিয়ে করিয়ে দিচ্ছে কত কিছু, অথচ মেয়েটার সেদিকে থোড়াই খেয়াল আছে। 24 ঘন্টা আলোয় ঝকমক করতে থাকা প্যালেসটা আজ হঠাৎ করেই 5 মিনিট যাবৎ অন্ধকারে নিমজ্জিত। এহেন ঘটনায় যার পর্নায় অবাক সকলে, তবে একজন শুধু অবাক নয়, সেই সাথে বড্ড শঙ্কিত। মানুষটা যে আর কেউ নয় বরং মীরা। নিজের অমন আহত অবস্থা থাকা সত্ত্বেও মেয়েটা এহেন অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে ছুটে যাচ্ছে 3 তলার দিকে। প্যালেসে বিদ্যুৎ না থাকায় এলিভেটর কাজ করছে না। মেয়েটা তবুও থেমে নেই, সিঁড়ি বেয়ে হন্তদন্ত পায়ে ছুটছে ওপরে। তার অবচেতন মন কেন যেন খুব গাইছে। বারবার মনে হচ্ছে মেয়েটার কোনো বিপদ হলো না তো। এখানে আসার আগে মেডেনের কামরায় ঢু মারতেও দেখল, মেডেন ঘরে নেই। তার মানে তিনি মেয়েটার কাছে নেই তো। এক অজানা আতঙ্কে গলা অবধি শুকিয়ে কাঠ হয়ে গেছে মীরার। হাতের তীব্র যন্ত্রণায় নাক মুখ কুচকে রেখেছে কেমন, পা দুটো যেন আর এগোতেই চাইছে না। তবুও মীরা ছুটছে। প্রায় 5 মিনিট বাদেই সে চলে এলো 3 তলার লম্বা করিডোরে। দ্রুত কদমে পা চালিয়ে মাহির ঘরে দরজার কাছে আসতেই মেয়েটা কেমন বড়সড় এক ঝটকা খেলো মনে হচ্ছে। যেই দেখলো দরজার কাছে গার্লস দুজন নেই, অমনি মনের মধ্যে একরা সন্দেহ নিয়ে ঘরে ঢুকলো মাহি। হন্যে হয়ে পুরো ঘরময় পায়চারি চালিয়ে খুঁজতে লাগলো মাহিকে, কিন্তু না, মেয়েটা ঘরে কোথাও নেই। মিলা গলা শুকিয়ে গেল ভয়ে, তার পা দুটো জমে গেল এক জায়গায়। সে কেমন আতঙ্কে ঢোক গিলে বারবার করতে লাগলো, কোথায় গেলে মুনলাইট? আবারও কেন মেইডনের পাতা ফাঁদে পা বাড়াতে গেলে তুমি? এবার তোমায় আমি কোথায় খুঁজবো মুনলাইট, কোথায়? মনস্টার, প্যালেসের হঠাৎ লোডশেডিং হয়েছে। সদ্য ফর্কের আগায় ভেজিস নিয়ে মুখে তুলতে যাচ্ছিল মধ্য। এরই মধ্যে অ্যাডউইনের অমন কথায় হাতখানা থেমে গেল বিচক্ষণ পুরুষের। এক মুহূর্ত চুপ করে ঠায় বসে থেকে পরক্ষণেই কেমন বাঁকা হাসল নীরবে। হাতের ফর্কটা আলগোছে নিচে নামিয়ে কুটিল কণ্ঠে আওড়ালো, মনস্টারের নখের গোড়ায় বসে বিটলামে, নট ব্যাড। থামল মুগ্ধ। রয়ে শয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সুদর্শন যুবক। আজও গা উদম তার, মাথার লম্বা চুলগুলো ভেজা। বোধহয় সদ্যই গোসল সেরে খেতে বসেছিলেন তিনি। তবে খাওয়া আর হলো না তার। এতে অবশ্য খুব একটা মাথা ব্যথা নেই মনস্টারের। সে কেমন গম্ভীর মুখে বেরিয়ে যাচ্ছে ডাইনিং জোনের বাইরে। মনস্টারে পা দুখানা কয়েক কদম এগিয়ে আসতেই 3 জন মেয়েট কেমন হন্তদন্ত হয়ে ছুটে এলো তার নিকট। 3 জনই নিজেদের এক হাঁটু মেঝেতে গেড়ে মাথা নুয়ে রেখে বসলেন। অতঃপর নিজেদের হাত দুটো উঁচিয়ে ধরেন মনস্টারের দিকে। একজনের হাতে মনস্টারের পছন্দের রিভলভার, আরেকজনের হাতে লম্বা একখানা তলোয়ার, আরেকজনের হাতে কাটা তারের চাবুক। কেউই জানে না মনস্টার কখন কোনটা তুলবে, তাই তো তারা প্রতিবার এগিয়ে আসে নিজ দায়িত্বে। আজও এলো। অন্যদিকে আরও 2 জন মেয়েড এসে দাঁড়িয়েছেন মনস্টার থেকে 1 হাত দূরত্বে। একজনের হাতে হ্যাঙ্গার, তাতে ঝুলছে মনস্টারের কালো রঙা লং ওভারকোট, আরেকজনের হাতে ইস্ত্রি করা শার্ট। মনস্টার গম্ভীর মুখে হাত বাড়িয়ে কালো রঙা ওভারকোটটা গায়ে জড়িয়ে নিল। পরক্ষণেই সম্মুখে হাঁটু গেড়ে বসে থাকা মেয়েদের হাত থেকে তলোয়ার এবং রিভলভারটা তুলতে তুলতে অ্যাডউইনের উদ্দেশ্যে কঠিন গলায় বলল, প্রাটাকে রেডি কর, আজকে ওকে ট্রিট দেব। ঘাড় নুয়ে দাঁড়িয়ে থাকা অ্যাডউইন ঠোঁট পিষে হাসত অলক্ষে। প্রত্যুত্তরে মাথা ঝাঁকিয়ে কেবল বলে, ওকে মনস্টার। এক হাতে লণ্ঠন, অন্য হাতে রাইফেল। মুখাবয়বে একরাশ ভয় ভীতি নিয়ে হাঁটছেন মাইকেল, প্যালেসের সার্কিট হাউসের প্রধান। মানুষটা মাত্রই ফিরলেন সার্কিট হাউস থেকে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, কে যেন অতি সূক্ষ্মভাবে সার্কিট পয়েন্টের প্রতিটা তার কেটে দিয়েছে, এমনকি সিসিটিভি ক্যামেরাগুলো অফ করে রাখা। মাইকেল ভয়ে তটস্থ। মনস্টার যদি তাকেই এসবের দায়ী মনে করে বসেন তখন কিভাবে রক্ষা পাবেন তিনি? এক আকাশ সম দুশ্চিন্তায় কুপকাত মাইকেল। অস্থির হয়ে কদম বাড়াচ্ছেন প্যালেসের পেছনের দিকে। তবে হঠাৎ করেই কারো উপস্থিতি বোধহয় টের পেলেন তিনি। তৎক্ষণাৎ পায়ের গতি থামালেন মাইকেল। কান খাড়া করে শুনতে লাগলেন শুকনো পাতার মর্মর শব্দ তুলছে কারো কদমের উপস্থিতি। মাইকেল সঙ্গে সঙ্গে শটান হলেন। হাতের রাইফেলটা ঠিকঠাক মতো চেপে রেখে লণ্ঠন উঁচিয়ে পেছনে ঘুরেন। আর ঠিক তখনই মুখোমুখি হলেন এক অতি পরিচিত মুখের, যাকে দেখা মাত্রই মাইকেলের চোখ উঠে গেল কপালে। হতবাকতা লেপটে গেল পুরো মুখমণ্ডলে। ঠোঁটের ফাঁক গড়িয়ে অস্ফুটে বেরোল। প্যালেসের দোতলার একদম কর্নারের কক্ষটি সিটেন।
গোলাকার করিডোর দিয়ে পা গুনে গুনে এগোচ্ছে মেডেন। এক হাতে চেপে রেখেছেন মাহির ডান হাতের কবজি, বারবার এদিক সেদিক ঘাড় বাঁকিয়ে দেখছেন চারপাশটা। এমন না যে তার ভয় লাগছে না, বরং ভীষণ ভয় লাগছে তার। এও জানে মনস্টার যদি ঘুণাক্ষরে এসব টের পেয়ে যায় তাহলে এর পরিণাম ঠিক কতটা ভয়ানক হতে পারে। এত কিছু জানা সত্ত্বেও মেডেনের মনের বল প্রচুর। কি সুন্দর মেয়েটাকে নিয়ে যাচ্ছেন স্থিরের ঘরের দিকে। এদিকে মাহি কেমন নাকে কাটছে। হুট করে মেয়েটার আবার কি হলো কে জানে। বারবার মেডেনের হাত ছাড়াতে চেয়ে বলছে, যাবো না কোথাও, আমি ঘুমোবো, ছাড়ুন। একে তো অন্ধকার, তার উপর চারপাশটা কেমন নিস্তব্ধতায় চেয়ে আছে। তার মধ্যে মাহির অমন নাকে কান্না যদি কেউ শুনে ফেলে তাহলে তো কিছু হওয়ার আগেই কেলেঙ্কারি ঘটবে। মেডেন তক্ষুনি এক হাতে মাহির মুখ চেপে ধরেন, চাপা স্বরে বলেন, হুশ, আরেকটু। মাহি কি বুঝলো কে জানে, ঠোঁট কামড়ে বেকুবের ন্যায় হাসতো কেবল। মেডেন মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, আরও দু কদম বাড়িয়ে এসে নিঃশব্দে দাঁড়ালেন স্থিরের ঘরের কাছে। হাত দিয়ে আলতো করে কাঠের ভারী দরজাটা ঠেলে দিয়ে দেখলেন দরজাটা খোলাই আছে। এতক্ষণে বোধহয় খানিক প্রসন্ন হাসতেন মেডেন। ঘাড় বাঁকিয়ে দুলতে থাকা মাহিকে সতর্ক কণ্ঠে বললেন, যাও, এ ঘরে শুয়ে আছে সিদ। শোনো ডিয়ার, সিদ যতই না না করুক তুমি কিন্তু ওর কোনো বারণ শুনবে না, কেমন? দরকার পড়লে জোর করে নিজেকে উজাড় করে দেবে ওর কাছে, বুঝলে? মাহির কামুক চাহনির তেজ বাড়ছে। সে কেবল ঠোঁট কামড়ে হাসতো একটুখানি। মেডেনে যা বোঝার বুঝে গেলেন। তিনি কেমন বাঁকা হেসে আলগোছে মেয়েটাকে ঠেলে দিলেন দরজার ভেতরে। মাহির ক্ষুদ্র দেহটা ঘরে ঢুকতেই মেডেন চুপচাপ দরজাটা লাগিয়ে দিলেন বাইরে থেকে। তারপর কেমন ক্রূর হেসে বিড়বিড় করলেন, ভাগ একজনের হলেও ভোগ সবাই করবে, সেটা তার ইচ্ছেতেই হোক কিংবা অনিচ্ছায়। বিশালাকার অন্ধকার ঘর। অদূরের বিছানায় শুয়ে আছে সিদ। বেডসাইডের টেবিলে দাঁড় করিয়ে রাখা মোমবাতির স্ট্যান্ড, সেথায় একসঙ্গে জ্বলজ্বল করছে বেশ কিছু মোমবাতি। বেচারার বুকের ওপর মোটা আকারের ব্যান্ডেজ পেঁচিয়ে রাখা। ব্যান্ডেজের গায়ে এখনো কোথাও কোথাও লেপটে আছে তাজা লৌহ। স্থিরের জ্ঞান আছে না নেই কে জানে। বেচারার তেমন নড়চড় দেখা যাচ্ছে না। এদিকে মাহি কেমন কামুক চাহনিতে তাকিয়ে আছে। তার নিঃশব্দ কদম ধীরে ধীরে এগোচ্ছে। তার গা থেকে ভেসে আসা মেয়েরই তীব্র সুবাস নাকে ঠেকতেই ঘুম হালকা হয়ে গেল সিডের। কপালের গোটা কতক ভাঁজ ফেলে পিটপিট করে চোখ দুটো খুলে সামনে তাকাতেই প্রথম দর্শনে সবটা কেমন ঝাপসা দেখলো বেচারা। ঝাপসা দৃষ্টিতে দেখলো সামনে থেকে এগিয়ে আসছে এক নারী। গায়ে বোধহয় সিল্কের কাপড় চোপড়, কেননা মোমবাতির হলদেটে আলোয় তারা কেমন চিকচিক করছে। মেয়েটা ঠিক যতটা এগোচ্ছে তার গা থেকে তীব্র মাদকীয় সুবাসটা যেন তত বেশি ছড়াচ্ছে। সিরেবার তৎপর হলো মেয়েটাকে দেখতে, তবে ঝাপসা চাহনি তার কিছুতেই ঠিক হচ্ছে না। সেবার মুখ খুলল। কে তুমি? মাহি কামুক হাসল। ধীরে ধীরে এক হাতে আলতো করে গায়ের ওপর জড়িয়ে রাখা আলগা ওভার ক্লোকের গাঁটগুলো খুলতে খুলতে বলল, তোমার প্রেয়সী। তৎক্ষণাৎ কান দুটো বুঝি ঝাঝা করে উঠল সিরেন। এই কণ্ঠ, হ্যাঁ এই কণ্ঠ তো ও চেনে। এটা তো মাহির কণ্ঠ। কিন্তু এত রাতে ওর ঘরে কেন এলো মেয়েটা? সে তখনই শোয়া ছেড়ে উঠে বসার প্রয়াস চালায়। তবে বুকের তীব্র ব্যথায় খুব একটা সুবিধা করতে পারছে না বেচারা। ঠোঁটের ফাঁক গুড়ি অস্ফুটে বেরোচ্ছে মৃদু গোঙানির শব্দ। মাহিতা টের পেতেই অস্থির হলো। তৎক্ষণাৎ এগিয়ে এসে সিরের হাতখানে ধরতে গেলেই সির এক ঝটকায় সরিয়ে দিল তাকে। ঘটনার আকস্মিকতায় কয়েক কদম পিছিয়ে যায় মাহি। এদিকে সিড নিজের নজর লুকোচ্ছে মেয়েটার দিকে তাকানো মানে মৃত্যু। সে তো খুব ভালো করে জানে এটা। সে কেমন চোখ মুখ কুচকে রেখে বলল, এত রাতে আমার ঘরে কেন এলে তুমি? তুমি কি জানো তোমার এই নিছক দুঃসাহসের জন্য আমার মৃত্যুও হতে পারে? মাহি অদ্ভুতভাবে হাসল। কাঁধে এক পাশ থেকে ক্লোকের একাংশ আলতো করে খুলে দিয়ে কামুক কণ্ঠে বলতে লাগলো, I need you, Sid. Today I badly need you. হতবাক সেট নিজের কান দুটোকেই যেন বিশ্বাস করতে পারছে না বেচারা। এ কেমন কণ্ঠ শুনছেও, যেই মেয়ে সামান্য ওর হাতটা অবধি ধরতে চায়নি সেই কিনা আজ ওকে চাই বলছে। এটা কি করে সম্ভব? সিড আর ভাবতে পারলো না। পরক্ষণেই কেমন ব্যাকুল কণ্ঠে মাহিকে অনুনয় করে বলল, চলে যাও মেয়ে, দয়া করে আমায় একা ছেড়ে দাও। মাহি আজ অনর নিজ বাক্যে কদম বাড়িয়ে এগিয়ে আসতে আসতে বলছে, কোথাও যাব না আমি। আজ তোমার সম্পূর্ণ রাতটা আমার। প্লিজ কাছে এসো। আই নিড ইউ। গলা শুকিয়ে যাচ্ছে সিরের। মাহির অমন সোজাসাপটা আহ্বানে না চাইতেও মুখ ফেরাতে হচ্ছে তার। এ নিয়ে খুব একটা কষ্ট না থাকলেও সিরের চিন্তা অন্যত্র। মাথায় একরাশ দুশ্চিন্তার বোঝা নিয়েই ছেলেটা কেমন আর্তনাদ করে বলল, আহ,
কি করছো তুমি সানবার্ড? এত রাতে কেন আসতে গেলে আমার ঘরে? প্লিজ চলে যাও। আমার নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে। ক্ষত বুকটায় প্রবলভাবে হাত চেপে রেখেছে সিট। ফের শোয়া ছেড়ে উঠতে চাইছে কোনো মতে। চোখ দুটো নুইয়ে রাখা তার। বিছানার শেষ প্রান্তে গা ঘেঁষে ঠায় দাঁড়িয়ে আছে মাহি। মেয়েটার চোখে মুখে আচ্ছন্ন ভাব স্পষ্ট। ভাবভঙ্গিমা ধরেছে আবেদনময়ী। মেয়েটা কেমন গাল ফুলিয়ে বলে ওঠে, আমি সামলাবো তোমায়, প্লিজ যেতে বলো না। এ পর্যায়ে সিরের সত্যি মনে হচ্ছে মেয়েটা তার নিজের আয়ত্তে নেই। সে মৌন রইল এক মুহূর্ত। বিছানার এক পাশ ধরে ধরে কোনো মতে উঠে বসেছে বেচারা। হেডবোর্ডে পিঠ ঠেকিয়ে চোখ দুটো বুঝে রেখে বুকের ব্যথায় মুখ খিচে বলে ওঠে, এক্ষুনি ঘর ছেড়ে বের হও সানবার্ড। আমার জন্য না হলেও অন্তত নিজের প্রাণ বাঁচানোর জন্য হলেও বের হও। ঈশ্বর না করুক মনস্টার এ খবর টের পেয়ে গেলে কিন্তু পুরো প্যালেস জুড়ে প্রলয় নামবে। নামুক, তবু আমি তোমায় চাই। সিরের কথার পিঠে দৃঢ় কণ্ঠ শোনা গেল মাহির। সির বেজায় আশ্চর্য হলো এ পর্যায়ে। মেয়েটাকে দেখে তো এমন স্বভাবের কখনোই মনে হয়নি। তাহলে আজ সে এমন করছে কেন? কেন সিরিয়াস করতে এলো সিটকে? সিরের বুক কাঁপছে ভয়, অজানা আতঙ্কে। মেয়েটা ধীরে ধীরে তার পায়ের নিকট এগিয়ে আসছে। সিট তৎক্ষণাৎ নিজের মুখ ঘোরায় অন্যত্র। ভয়ের তো ঢোক গিরে যেই না কিছু বলবে অমনি টের পেল তার পায়ের ওপর একখানা নরম তুলতুলে হাতের ছোঁয়া। সিরের শরীর বাকি ঝাঁকিয়ে উঠল তৎক্ষণাৎ। বেচারা এক ঝটকায় পা দুটো সরিয়ে ফেলে অন্যত্র। গমগমে গলায় বলল, পাগল হয়ে গেছো তুমি সানবার্ড? এসব কি করছো, তোমার খেয়াল আছে? এক হাতে ভারী মোটা তলোয়ার, আরেক হাতের মধ্যম এবং তর্জনীর ভাঁজে জ্বলন্ত সিগার। মাঝে মধ্যে জনাব হাত উঁচিয়ে এক দু টান বসাচ্ছেন সিগারের শেষ ভাগে। গায়ে জড়ানো কেবলমাত্র লম্বা ওভারকোট, সামনের সবগুলো বোতাম হা করে খুলে রাখা। ফলস্বরূপ যুবকের পেশিবহুল ইস্পাত দৃঢ় শরীরটা স্পষ্ট দেখা যাচ্ছে। মাথার ভেজা চুলগুলো পেছন দিকে টেনে ঝুঁটি বেঁধে রেখেছে। যুবক হাঁটছে। প্যালেসের ঠিক পেছনে থাকা মাউন্টেন থেকে নেমে এসে এবার পা বাড়িয়েছে গার্ডেনের দিকে। কয়েক কদম হাঁটতেই হঠাৎ পাদুকা থামলো মুখে। ঘাড় বাঁকিয়ে আলগোছে তাকালো চেরি ব্লসম গাছগুলোর পানে। কান দুটোতে হঠাৎ করে বেজে উঠল মাহির বলা তখনকার কথাটা, এত সুন্দর বাগানে দোলনা লাগাননি কেন আপনারা? একটা দোলনা থাকলে তো দুলতে পারতাম। মুগ্ধ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। ইদানিং হুটহাট মেয়েটার কথাগুলো তার মতো নির্দয় মানবকে খুব বেশি ভাবাচ্ছে মনে হচ্ছে। মুগ্ধ একবার খুব করে চাইল মেয়েটাকে কথাগুলোকে এক প্রকার ধূরছাই করে ফেলতে। তবে পরক্ষণেই তার বেয়াদব মনটা এহেন ভাবনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, একটা সামান্য দোলনা, এ আর এমন কি ব্যাপার? দিলে কি দন কমবে তার? মুগ্ধ ঠোঁট কামড়ে ভাবল কিছু একটা। যে হাতে সিগার ধরে রাখা সেই হাতটা সামান্য উঁচিয়ে এনে কপালখানা হালকা চুলকে গম্ভীর কণ্ঠে ডাকল, অ্যাডওয়েন। আজ্ঞাকারী অ্যাডউইন তক্ষুনি মাথা নুইয়ে এগিয়ে এসে দাঁড়ালো মুগ্ধের পেছনে। কণ্ঠে একরাশ আজ্ঞাকারী ভাবসাব ঢেলে বলল, জি মনস্টার, হুকুম করুন। মুগ্ধ তেমন সময় নিল না। কপালের চামড়ায় গোটা কত ভাঁজ ফেলে গমগমে গলায় আওড়ালো, সকাল হবার আগে গার্ডেনের দোলনার ব্যবস্থা করবে। প্রতিটা গাছের নিচে একটা করে দোলনা লাগাবে, কারেক্ট? ভরকায় অ্যাডউইন কানে ভুল শুনলেও কিনা যাচাই করতে তখনই ডান হাতে তর্জনী ঢোকালো কানের ছিদ্রপথে। কিয়ৎক্ষণ কানটা সামান্য ঝাঁকিয়ে স্থির হলো পরক্ষণে। দ্বিতীয়বার আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কে? তখনই ঘাড় বাঁকিয়ে কটমট দৃষ্টি নিক্ষেপ করে মুগ্ধ। সঙ্গে সঙ্গে ঘাড় নুইয়ে ফেলে অ্যাডউইন। হে বাবা, কিভাবে তাকালো মনস্টার! পারছে না এক্ষুনি কাঁচা চিবিয়ে খেতে। অ্যাডউইন কেমন তটস্থ হয়ে শুকনো ঢোক গিলছে বারবার। মনে মনে বাইবেলের কয়েকটা বাণী আওড়াতেই কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধের কিরমির কণ্ঠ, সকাল হওয়ার আগে প্রতিটা গাছের নিচে স্ট্যান্ড দোলনা না এলে সকাল হবার সাথে সাথে তোর মাথাটা সাইকির পেটে যাবে। মাইন্ডেড? হকচকায় অ্যাডউইন। সাইকির কথা শুনতেই গা গুলিয়ে উঠল কেমন। সামনে থেকে মনস্টার চলে গেলেই বেচারা তৎক্ষণাৎ নিজের গালে সপাটে বসালো এক চর। যেই টের পেল ব্যথা হচ্ছে অমনি বেচারা কেমন হতবুদ্ধি নাই বিড়বিড় করল, এটা তাহলে স্বপ্ন না? মনস্টার সত্যি সত্যি দোলনা লাগাতে বললো? মেজাজ চটেছে মুগ্ধের। গটগটিয়ে বাগান ছেড়ে সম্মুখে পা বাড়াতেই হঠাৎ করেই বুকটা কেমন মোচড় দিয়ে উঠল নির্দয় মানবের। মুগ্ধ থামল, হতভম্ব হয়ে গেল নিজের এহেন উদ্ভট অনুভূতিতে। কই, আগে তো কখনো এমনটা হয়নি তার সাথে। তবে আজ কেন বুক মোচড়াচ্ছে তার? মুগ্ধ আনমনেই জিভ দিয়ে নিজের শুষ্ক অধর জোড়া খানিক ভিজিয়ে নিল। চিরায়ত অভ্যেসের তাড়নায় ঘাটা গোলাকার ঘুরিয়ে ফুটাতে গেলেই দৃষ্টি থমকালো তার।
প্যালেসের দোতলার কর্নারে কক্ষ, যেটাতে আপাতত সেট থাকছে, সেই কক্ষের জানালার গায়ে ছড়িয়ে রাখা সফেদ রঙা পর্দায় মোমবাতির আলোয় স্পষ্ট ছায়া দেখা যাচ্ছে দুটো মানবের। একটা না হয় সেট, তবে অন্যটাকে মুগ্ধ দৃষ্টি তীক্ষ্ণ করল। এক মুহূর্ত যেতে না যেতেই দেখল অপর ছায়াটি একটি নারী ছায়া। দুটো মানবের ছায়াগুলো ভারী আপত্তিকর অবস্থায় আছে। মুগ্ধের তখন কি হলো কে জানে। তার মনটা কেমন হঠাৎ করেই শঙ্কিত হলো অজানা এক কারণে। সে তক্ষুনি কঠিন মুখাবয়বে ছুট লাগায় প্যালেসের দিকে। পেছন পেছন ধীর কদমে এগিয়ে আসতে থাকা অ্যাডুইন ভরকালো মনস্টারের অমন ছুটে যাওয়া দেখে অতপর কোনরূপ কাল বিলম্ব না করে সেও ছুটল মনস্টারের পিছু পিছু। হন্তদন্ত পায়ে ছুটছে মুগ্ধ, সেজন্য বিরাট মাপের অ্যাথলেটিক। অ্যাডুইন পিছু পিছু দৌড়েও তাল মেলাতে পারছে না মনস্টারের সাথে। স্বাভাবিক মানুষ দৌড়ে দৌড়ে অত বড় সিঁড়ি বাড়াতে পাইতে যেখানে 4 থেকে 5 মিনিট নিবেই, সেখানে মুগ্ধ নিয়েছে মাত্র 1.5 মিনিট। অ্যাডুইনের যেখানে হাঁপাতে হাঁপাতে জান বের হয়ে যাওয়ার জোগাড়, সেখানে মনস্টার কেমন না থেমেই ছুটছে। প্রায় মিনিট 5 মধ্যেই মুগ্ধ চলে আসে প্যারিসের দোতলায়। অধিক দ্রুত দৌড়ানোর ফলে মার্ভেলের ম্যাচেতে পা দুটো স্লিপ কাটতে গিয়েও কাটল না যেন। মুগ্ধ বেশ দক্ষতার সাথে নিজেকে সামলালো। অতপর সিরের ঘরের কাছে এসে আর এক মুহূর্তও দাঁড়ালো না সে। তক্ষুনি ঘরের দরজা ঠেলতে গিয়ে টের পেল দরজা ভেতর থেকে লাগানো। মুগ্ধের চোয়াল শক্ত হলো এ পর্যায়ে। শক্তিশালী পুরুষ এক কদম পিছিয়ে গিয়ে দরজার বুকে আচমকা বসালো এক লাথি। মুহূর্তেই খুলে গেল দরজাটা। মুগ্ধ তড়িত ঘরে ঢুকলো, তবে ভেতরে ঢুকেই যা দেখলো তাতে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল মনস্টার। অদূরের বিছানায় চিত হয়ে শুয়ে আছে সির। তার মুখমণ্ডল ঢেকে আছে মেয়েটার চুলের আড়ালে। মেয়েটা কেমন উপুর হয়ে আছে সিরের ওপর। দেখে মনে হচ্ছে দুজন বুঝি কিস করছে একে অপরকে। এদিকে হুট করে অমন বিকট শব্দে দরজা খুলে যাওয়ায় হকচকায় সির। তবে সঙ্গে সঙ্গে শোয়া ছেড়ে উঠতে পারছে না। বেচারা পিঠে ব্যথা পেয়েছে কিছুক্ষণ আগে। মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে ঘর থেকে বের করতে গিয়েই ঘটেছে দুর্ঘটনা। মাতাল মাহি এসব উদ্ভট কাপড় পরে সামলাতে না পেরে হোঁচট খেয়ে উল্টে পড়েছে তার উপর। মাত্রই বিছানায় ধপ করে পড়ে যেতেই কে যেন ঢুকলো ঘরে। সিট বহু কষ্টে এক হাতে মাহিকে নিজের ওপর থেকে সরালো। মেয়েটা পাশে ঘুরতেই তার মুখপানে দৃষ্টি পড়ল মুগ্ধের। মুহূর্তেই কোথাও যেন বাজ পড়ো মনে হচ্ছে। যুবকের চোখ দুটো হয়েছে বিস্ফোরিত। তৎক্ষণাৎ মুখাবয়বে নামলো আমূল পরিবর্তন। মনস্টার ফিলও নিজের চিরচেনা হিংস্র রূপে। বাদামি চোখ দুটো ক্রমশ লাল হচ্ছে। হাত দুটো হয়েছে মুষ্টিবদ্ধ। কপাল এবং ঘাড়ের রগগুলো ফুলে পেঁপে মোটা হয়ে গেছে ইতিমধ্যে। দৃঢ় চোয়ালখানা কাঁপছে রাগের চোটে। সিট এক নজর দেখল সবটা। বেচারার শরীর কাঁপছে ভয়ে। সে মাথা নুয়ে রেখে কেমন আমতা আমতা করে বলছে, মনস্টার না মানে আমি কিছু মনস্টার। কথা গুলিয়ে যাচ্ছে সিরের। এরই মধ্যে তার পানে আগুন দৃষ্টি নিক্ষেপ করো মুগ্ধ। তৎক্ষণাৎ নজর নামায় সির। ভয়ে কাঁদতে কাঁদতে দুহাত জোর করে যে না কিছু বলতে যাবে অমনি বেচারা শিকার হলো মনস্টারের অতর্কিত আক্রমণের। মনস্টার এগিয়ে এসেই সিরের বুক বরাবর সজোরে বসিয়েছে এক লাথি। বেচারা সির বুকের তীব্র যন্ত্রণা সইতে না পেরে এক চিৎকার দিয়ে তক্ষুনি জ্ঞান হারায়। মুগ্ধ থামেনি এতে। অচেতন সিরের বুকের উপর হাঁটু চেপে একের পর এক জোরালো পাঞ্চ বসাতে থাকে সিরের নাক মুখ বরাবর। এক একটা পাঞ্চের তীব্র আঘাতে থেততে যাচ্ছে সিরের মুখ। লহু ছিটকে পড়ছে চারদিকে। পাশ থেকে মাহি তখন নিভু নিভু চোখে সবটা পরখ করে আচমকাই দু হাতে চেপে ধরো মুগ্ধের হাতখানা। আধো আধো স্বরে বলল, ওকে ছাড়ুন, ও আমার। থামলো মুগ্ধের হাত। চোখ দুটোতে এক পশলা আগুন নিয়ে তাকালো মেয়েটার পানে। ভাব এমন এই বুঝি চোখের আগুনে ঝলসে দেবে মাহিকে। ব্লেডের ন্যায় তীক্ষ্ণ চোয়ালটা কেমন কাঁপছে রীতিমতো। মাহি আগ বাড়িয়ে হাত ধরতেই বুঝি গায়ে আগুন ধরে গেল মুগ্ধের। যুবক কেমন হিংস্রের ন্যায় তখনই সিরের বুকের ওপর থেকে পা সরিয়ে ছাপিয়ে পড়ো মাহির ওপর। এক হাতে শক্ত করে চেপে ধরো মাহির গলদেশ। আরেক হাতে একের পর এক চড়াঘাত বসাতে লাগলো মেয়েটার নরম নাক মুখ বরাবর। বিকট কণ্ঠে গর্জন তুলে বলতে লাগলো, ও তোর মানে? এই কুত্তার বাচ্চা, ও তোর মানে? ইউ স্লট! এক পুরুষে হয় না তোর? তোর এইটুকু শরীরে এত ঝাঁজ! আমার অবর্তমানে আমারই বাড়ির কেয়ারটেকারের সাথে স্লটগিরিতে নেমে গেলি, ইউ ব্লাডি বিচ! এহেন অতর্কিত ঘটনার জেরে দুর্বল মাহি গলা ফাটিয়ে আর্তনাদ করতে লাগলো কেমন। পুরো ঘরময় গুচ্ছে মেয়েটার কান্না। মুগ্ধ থামছে না। তীব্র রাগে হিতাহিত জ্ঞান শূন্য মানব। মাহির গলা চেপে রেখেছেই তো রেখেছে, একটু ছাড়ছেও না দেখো। এদিকে মাহির জান বেরিয়ে যাওয়ার উপক্রম। মেয়েটা বিছানায় পড়ে থেকেই ছটফটিয়ে যাচ্ছে। তার অমন ছটফটানোতেও বিন্দুমাত্র তোয়াক্কা করেনি নির্দয় মানব।
উল্টো বাড়িয়েছে হাতের জোর। মাহির চোখ বেরিয়ে আসছে কোটর ছেড়ে, দম ফুরিয়ে যাবে এক্ষুনি। মুগ্ধের কি হলো কে জানে, ছেলেটা কটমট করতে করতে তৎক্ষণাৎ মাহির কণ্ঠা ছাড়। এদিকে মুগ্ধের অমন দানবীয় হাতের থাবা থেকে ছাড়া পেতেই পাগল প্রায় মাহি অস্থির হয়ে হাঁপাতে লাগলো কেমন। কিন্তু এই হাঁপানোর স্থায়িত্ব রইল না বেশিক্ষণ। এরই মধ্যেই মুগ্ধের শক্তপোক্ত হাতের থাবা ফের আক্রমণ চালালো মাহির মাথার তালু বরাবর। এক হাতে খামচে ধরো তালুর চুলগুলো। ব্যথায় কোকে ওঠে মাহি, চোখ মুখ কুচকে হাত দুটো দিয়ে চুলগুলো ছাড়াতে চাইলে আবারও থাপ্পড় বসলো তার গাড়ে। আজকের এক একটা থাপ্পড় না যেন ব্যত্রাঘাত। যতবার গাড়ে পড়ছে ঠিক ততবার আঙুলের ছাপ বসাচ্ছে। ঠোঁটের অবস্থা তো নাই বা বলি। এক একটা থাপ্পড়ের তীব্রতায় ঠোঁটের সঙ্গে দাঁত লেগে গিয়ে কেটেছে কয়েকবার। লহুতে ভরে গিয়েছে মেয়েটার মুখগহ্বর। এদিকে মুগ্ধ তখন এক হাতে মাহির চুল চেপে রেখে মেয়েটাকে এক ঝটকায় বিছানা থেকে ছুঁড়ে ফেললো মেঝেতে। সঙ্গে সঙ্গে খট করে একখানা শব্দ পৌঁছালো মাহির কানে। সেই সাথে অনুভূত হলো কোমরের তীব্র যন্ত্রণা। না, এবার বোধহয় বেচারির কোমরটা একেবারেই শেষ। পরবর্তীতে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে কিনা কে জানে। মাহি কাঁদছে। মাতাল মেয়েটা কি আর অত কিছু বুঝছে? সে কেবল বুঝছে কেউ তাকে খুব মারছে। মাহি হিচকি তুলতে তুলতে চোখ তুলল ওপরে। সম্মুখে দাঁড়িয়ে আছে এক বিশাল দেহী পুরুষ। মোমবাতির নিভু নিভু আলোকে আড়াল করে দাঁড়িয়ে থাকায় যুবকের মুখাবয় স্পষ্ট নয় মাহি নিকট। মেয়েটা কেমন দুর্বল নয়নে তাকিয়ে রইল। ওদিকে যুবক এবার কি করছে কে জানে। বিছানায় অচেতন হয়ে পড়ে থাকা স্থিরের গা থেকে একটানে খুঁড়ে ফেলেছে পরনের শার্টটা। অতপর উদ্ভ্রান্তের আয় স্থিরের ক্ষতবুকটায় সেটাই আগে থেকেই ব্যান্ডেজ করে রাখা সেখানে টান বসিয়ে এক ঝটকায় ছিঁড়ে ফেলল ব্যান্ডেজটা। মুহূর্তে উন্মুক্ত হলো স্থিরের রক্তাক্ত ক্ষত বুক। ক্ষত জায়গা থেকে গড়িয়ে পড়ছে অবাধ লহু। মাহি ছলছল চোখে তাকিয়ে রইল এক মুহূর্ত। তার কণ্ঠরোধ হয়েছে এ পর্যায়ে। বহু চেষ্টা করেও যখন দেখল তার কণ্ঠ ফুরে কথা বেরোচ্ছে না, ঠিক তখনই মেয়েটা তেমন উপায়ন্তর না পেয়ে ফের উঠে এলো মুগ্ধের কাছে। এবারেও মুগ্ধের হাত ধরতে চাইলে তখনই পাশ ফিরে মাহির কণ্ঠা চেপে ধরে মুগ্ধ। মাহির থমকায়, গলার ব্যথায় গোঙাতেই শুনল মুগ্ধের হিংস্র কণ্ঠ।